এবারের ঘটনাটি এই ইন্সপেক্টর স্যার উনি প্রত্যক্ষ করেছিলেন যখন উনি স্টুডেন্ট লাইফে ছিলেন। সালটা 1992 হতে পারে, এরকমটাই উনি আন্দাজ করেছেন। তখন উনি ঢাকায় শাহজাহানপুর এলাকায় একটি বাসায় লজিং থেকে লেখাপড়া করতেন। চলছিল মোটামুটি ঠিকঠাক। তো ওই লজিং বাড়ি থেকে খুব বেশি দূরে না, কাছাকাছি জায়গাতেই ওনার এক খালা ফ্যামিলি নিয়ে থাকতেন। মাঝে মাঝে খালার বাসায় যেতেন। ওনার একজন খালাতো বোন ছিল। হঠাৎ করে একদিন রাতের বেলা ওই খালা লোক মারফত খবর পাঠান এই ইন্সপেক্টর স্যারের কাছে যে তুমি তাড়াতাড়ি আসো, তোমার খালাতো বোন কেমন যেন করতেছে। উনি তো দ্রুত সেখানে গিয়েছেন। যাবার পর দেখেন যে ওনার খালাতো বোনের আচার আচরণ খুবই অস্বাভাবিক, অসংলগ্ন কথাবার্তা। এটা দেখেই উনি বুঝতে পারেন যে এই মেয়েটাকে জিনে ধরেছে, তাছাড়া তো এরকম আচার আচরণ হবার কথা নয়। উনি তখন ওনার খালা খালুকে বললেন যে আপনারা দ্রুত ভালো একজন হুজুরের কাছে নিয়ে যান, এই সমস্যা ডক্টরের কাছে নিয়ে গেলে সমাধান হবে না। ওরা আচার আচরণ তো আগে কখনো এরকম ছিল না, এটা কখন থেকে হয়েছে। তখন ওনারা বলতেছেন যে রাতের বেলা খাওয়া দাওয়ার পরেই এগুলা হয়েছে। তখন তো উনি বুঝতে পারছেন আরো ভালো করে যে এটা জিনের কারণেই হয়েছে। ওই সময় এমন বৃষ্টি শুরু হয়েছে, ওই বৃষ্টির ভেতরে কোথাও যে ওই মেয়েটাকে নিয়ে ওনারা যাবেন এই উপায়ও ছিল না। বৃষ্টি কখন থামবে, এদিকে কিন্তু ওই মেয়ের উন্মাদের মতো আচরণ বেড়েই যাচ্ছে, থামানো খুব মুশকিল হয়ে যাচ্ছে তাকে। এদিকে বৃষ্টিও থামছে না। এই বৃষ্টি থামতে থামতে একদম ভোরবেলা, সারাটা রাত কিন্তু ওনারা ওই মেয়েটাকে ধরে রাখার চেষ্টা করেছেন। যাই হোক, ভোর যখন হয়ে যায় তখন মেয়েটা কিছুটা শান্ত হয়। এরপর ওই এলাকারই একটা মসজিদের ইমাম সাহেবের কাছে মেয়েটাকে নিয়ে যাওয়া হয়। তো ওনারা সবাই গিয়েছেন সাথে। তখন ওই হুজুর বললেন যে যা ভেবেছিলাম তাই, মেয়েটার সাথে জিন রয়েছে আর এই জিনের কারণেই এই সমস্যাটা হয়েছে। হুজুর যেটা করেছেন সেটা হচ্ছে যে উনি রুকিয়া শুরু করেছেন, একটা গোল বৃত্ত এঁকে ওর মধ্যে মেয়েটাকে বসিয়ে উনি রুকিয়া শুরু করেছেন। কিছুক্ষণ রুকিয়া করার পরই ওই মেয়েটার উপরে জিনটা হাজির হয়ে যায়। জিনটা যখন হাজির হবার পর হুজুর তো জিজ্ঞেস করেছে স্বাভাবিকভাবেই যে তুমি কেন এই মেয়েটাকে কষ্ট দিচ্ছ, হঠাৎ করে কি এমন সমস্যা হলো যার কারণে তুমি একে আক্রমণ করেছো। তখন ওই জিনটা নাকি বলছে ওই মেয়ের শরীরের ভিতরে থেকেই যে আমি ইলিশ মাছ খাইতে পারি নাই, এই জন্য মেয়েটাকে ধরছি। ইলিশ মাছ খেতে পারো নাই মানে ঘটনা কি? এই মেয়ে ইলিশ মাছ দিবে কিভাবে? সে তো আর বাজারে যায় না ইলিশ মাছ কেনার জন্য। তখন বিষয়টা পরিষ্কার হয়। সেটা হচ্ছে যে ওনাদের বাসার কাছে ছিল একটা তেঁতুল গাছ। এই মেয়ের বাবা অর্থাৎ ওই ইন্সপেক্টর স্যারের খালু, উনি আবার দুটো বড় সাইজের ইলিশ মাছ কিনে ওদিক দিয়ে আসছিলেন। তখন ওই জিনটা নাকি তার বাবার কাছে ইলিশ মাছ চেয়েছিল, কিন্তু উনি এটা ওইভাবে বুঝতেও পারেন নাই, বা বুঝলেও ওইটাকে পাত্তা দেন নাই। উনি বাসায় চলে আসছেন। বাসায় চলে আসার পর তার মেয়ের কাছে দিয়েছে যে মারে তুই ইলিশ মাছটা কর, রান্না বাড়া কর। তো মেয়েটা তো স্বাভাবিকভাবেই ইলিশ মাছ সুন্দর করে ধুয়ে কাটাকুটি করে রান্না বাড়া করেছে। এর মধ্যে কয়েক পিস ইলিশ মাছ সে ভেজেও রেখেছে। এটাই পরিবারের সাথে সবাই মিলে রাতে খেয়েছে। এই খাবার পরেই মূলত এই মেয়েকে এসে ওই জিনটা ধরেছে। প্রিয় লিসেনার্স, আমরা অন্যান্য ঘটনাগুলোতে কি দেখি সেটা হচ্ছে যে কেউ একজন ইলিশ মাছ নিয়ে এসেছে, তার সাথেই ঘটনা ঘটে। কিন্তু এবার দেখলাম আমরা যে এই মেয়েটা ইলিশ মাছ কাটাকাটি করেছে, একে এসে ধরেছে। এটা বেশ অদ্ভুত একটি বিষয়। আর এই অদ্ভুত ব্যাপারটাই এই ইন্সপেক্টর স্যারের খালাতো বোনের বেলায় হয়েছিল। এখন ওই জিনটা কেন এই মেয়ের উপর এসে এভাবে উৎপাত করছে, এটা তো হুজুর মেনে নিতে পারছেন না। কারণ ইলিশ মাছ কিনে নিয়ে আসছে, এটা তো ওই জিনকে দেওয়ার জন্য না। হুজুরের সন্দেহ লাগে যে ঢাকায় এরকম ঘটনা ঘটে যে না তা না, এরকম ব্যস্ততম জায়গায়, কিন্তু উনি এই এলাকায় অনেকদিন ধরেই আছেন। ওই তেঁতুল গাছের নিচ দিয়ে অনেকেই আসা যাওয়া করেছেন, কখনো তো এরকম কোনো সমস্যা নিয়ে ওনার কাছে কেউ আসে নাই। ওনার সন্দেহ লাগে। সন্দেহের বশবর্তী হয়ে তখন ওই হুজুর বলছেন, সত্যি করে বলতো তুই কে, কোত্থেকে আসছিস, তোর কথাবার্তা তো সন্দেহজনক, তুই তো এই এলাকার না।
সত্যি করে বল কোত্থেকে আসিস, নালে কিন্তু তোকে এমন ভাবে আটকে ফেলবো জীবনেও তুই তোর পরিবারের কাছে যাইতে পারবি না, সত্যি করে বল। তখন ওই জিনটা বলে যে আসলে সে এই এলাকার না, সে ভারতে কোনো একটা জায়গায় বসবাস করে, সে এই দিকে বেড়াতে আসছে। তো বেড়াতে আসার পথে ওই জায়গায় যে তেঁতুল গাছটা আছে, ওই তেঁতুল গাছে বসে কিছুক্ষণের জন্য সে বিশ্রাম নিচ্ছিল। ওই সময় এই ইন্সপেক্টর স্যারের খালু উনি ইলিশ মাছ নিয়ে ওই দিক দিয়ে আসছিলেন। তখনই মূলত এই বিপত্তিটা বেঁধেছে। আর খালুর উপর সে সওয়ার না হতে পারলেও এই খালাতো বোনের উপর সওয়ার হয়েছে। হুজুর যখন এই বিষয়টা জানলেন তখন তো উনি বুঝে গেলেন যে ওনার অনুমানই ঠিক, কারণ এই এলাকায় থাকা কোনো জিন এইরকম ভাবে বিরক্ত করার কথা নয়। আর এরকম ঘটনা তাহলে ওনার কাছে এর আগেও আসতো, ওই এলাকার লোকজন ঝাড়ফুঁক করানোর জন্য নিয়ে আসতো, ওই তেঁতুল গাছে নিয়ে যেত, হরহামেশের লোকজন আসা যাওয়া করে। তাহলে হঠাৎ করে কেন এর বেলায় এটা হলো? তো ওনার এই সন্দেহটা সেটাই ঠিক হলো, ওই জিনটা স্বীকার করলো। আর ওই জিনটা সুযোগ আসলে খুঁজেছিল, সুযোগটা অন্যর বেলায় পায়নি, এই মেয়েটার বেলায় পেয়ে গিয়েছিল। তার বাবার সাথে যেহেতু ঘটনা ঘটেছে, বাবাকে আক্রমণ করার সুযোগটা পায় নাই, কিন্তু ওই মেয়ের সাথে হয়তোবা কোনোভাবে সে কানেক্টেড হয়ে গেছে, সুযোগটা চলে আসছে। যেহেতু ওই মেয়েটাই মাছ কাটাকুটি করেছে, রান্না করেছে, কোনো না কোনোভাবে একটা লিঙ্ক সৃষ্টি হয়ে গেছে, যার কারণে ওই জিনটা ওই মেয়েকে আক্রমণ করেছে। তখন হুজুর বললেন যে তুই দ্রুত চলে যাবি এখান থেকে, এই এলাকায় তোকে আর কখনোই যেন আমি না দেখি। যদি তোর নামে আবার কোনো নালিশ আসছে তাহলে মনে রাখিস তোর অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তখন ওই জিনটা বলে যে হ্যাঁ আমি চলে যাব, কিন্তু এইভাবে যেতে পারবো না, যেহেতু আমার ভিতরে একটা ক্ষোভ কাজ করছে আর ওই মেয়েটাকে আমি একবার ধরেই ফেলেছি, এই জন্য আমাকে অবশ্যই ইলিশ মাছই দিতে হবে। ইলিশ মাছ একটা না, দুইটা না, 4টা ইলিশ মাছ দিতে হবে। যদি 4টা ইলিশ মাছ দেয় তাহলেই আমি চলে যাব। আর এই মেয়েটা নিজে গিয়ে ইলিশ মাছ রেখে আসবে সেখানে, তাও রাতের বেলা, এই তেঁতুল গাছের নিচে। তখন তার পরিবার রাজি হয়ে যায়। তখন কি হয়, এই যে বৃত্তের মধ্যে মেয়েটা যে বসেছিল, হঠাৎ করে সে উঠে দাঁড়ায়, উঠে দাঁড়িয়ে 1 পা 2 পা করে বৃত্তের বাইরে চলে এসেই সেন্সলেস হয়ে পড়ে যায়। এরপর আর কোনো সমস্যা আসলে ওভাবে হয়নি, তবে ওই রাত্রেই 4টা ইলিশ মাছ ওই তেঁতুল গাছের নিচে দিয়ে আসা হয়েছিল এবং কথা ছিল যে পেছন দিকে যেন না তাকানো হয়। মেয়েটা ওইটাই করেছিল, তার আত্মীয় স্বজনরা তাকে সহযোগিতা করেছিল আল্লাহর রহমতে। আর পরে এটা নিয়ে ওই মেয়ের আর কোনো প্রবলেম ফেস করতে হয়নি। এই ঘটনাটি আমরা পেয়েছি একজন রেমিটেন্স যোদ্ধা ভাইয়ের কাছ থেকে, যার নাম মোহাম্মদ শাহিন হোসেন। ওনার বাড়ি ঝিনাইদহ জেলার সদর উপজেলার 8 নং ওয়ার্ডের খাজুরা নামক এলাকায়। শাহিন হোসেন ভাই উনি ওনার নানির কাছ থেকে একটি ঘটনা শুনেছিলেন, আর এই ঘটনার কিছু অংশের প্রত্যক্ষদর্শী উনি নিজেও। ঘটনাটির সূত্রপাত হয়েছিল 1985 কি 80 সালের মধ্যবর্তী কোনো একটা সময়। তো ওনাদের যেই নানি বাড়ি, এই নানি বাড়িটা তো এই যে খাজুরা এলাকাতেই। ওনার এই নানি বাড়ির আশেপাশে যেই জায়গাগুলো রয়েছে সেটাও কিন্তু তাদেরই ছিল। একবার হয় কি, একজন লোক আসেন তার ওয়াইফকে সাথে নিয়ে, উনি বলেন যে ওনার থাকার জন্য একটা জায়গা দরকার। উনি অন্য জায়গা থেকে আসছেন আর কি, পরিচয় দেন। তো ওনার নানা সেটা চিনতেও পারেন যে কোন এলাকার রেফারেন্স দিয়েছেন আর কি। তো ওই লোকটা আসলে যে স্থায়ীভাবে থাকার আবাসভূমি চাচ্ছিল বিষয়টা এরকম না। উনি বলেছেন যে আস্তে আস্তে উনি টাকা পয়সা গুছিয়ে কোন একটা জায়গা কিনে সেখানে শিফট হয়ে যাবেন। তো ওনার নানা বললেন যে ওনার যে ভিটামাটি সেখানে তো ওনারা থাকছেনই, আর মাঠে বিস্তীর্ণ জায়গা রয়েছে, সেখানে তো আর ঘর বাড়ি করা সম্ভব না। তবে ওনাদের ঘরের পেছন সাইডে ঝোপ জঙ্গল ছিল, সেখানে বড় বড় গাছও ছিল, বাঁশঝাড় ছিল। তখন এই শাহিন হোসেন ভাইয়ের নানা বললেন যে তুমি ওই জায়গাটা পরিষ্কার করে সেখানে ঘর বাড়ি বানিয়ে থাকো, তারপর তুমি জায়গা জমি কিনে আস্তে ধীরে তোমার জায়গায় তুমি চলে যাও। এই কথায় ওই লোকটা সম্মতি দেন, ধন্যবাদ জানান শাহিন হোসেন ভাইয়ের নানাকে। এরপর ওনারা ওই জায়গাটা বেশ কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন করেন। বাঁশঝাড় কাটতে পারেন নাই, বেশ বড় জায়গা নিয়ে বাঁশঝাড় ছিল, তো
এমনিতে যেখানে বড় বড় গাছ ছিল, ছোটখাটো ঝোপঝাড় হয়েছিল, সেই জায়গাটা পরিষ্কার করে ওইখানে ঘর তোলেন। ঘর তুলে সেখানে থাকতে শুরু করেন। মোটামুটি 7-8 বছর ছিলেন সেখানে। এরপর উনি ওনার পরিবার পরিজন নিয়ে অন্য জায়গায় চলে যান, ওই গ্রামেরই আর একটা সাইডে আর কি। সেখানে উনি জায়গা কিনেছিলেন, ছোট একটা জায়গা, সেখানে ঘর তৈরি করে সেখানে চলে গিয়েছিলেন। উনি যখন চলে গেছেন তাতেও কোনো সমস্যা নাই। সমস্যাটা হচ্ছে নানার মৃত্যুর 6 মাস পর থেকে। এমনিতে কিন্তু গ্রামে যেই ঘরবাড়িগুলো রয়েছে, বিশেষ করে টিনের চাল, হঠাৎ করে রাতের বেলা টিনের চালের উপরে কিন্তু বিড়ালের দৌড়াদৌড়ি, তারপরে গন্ধগোকুল বা খাটাস যেটাকে বলা হয় অনেকে, যেটা বলেন, তারপর নেইল বলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে এটাকে অভিহিত করা হয় আর কি। এগুলো কিন্তু দৌড়াদৌড়ি করে। এটা আহামরি অস্বাভাবিক কোনো বিষয় নয়। আগেও এটা হয়েছে তাদের ঘরের টিনের চালের উপরে, কিন্তু নানার মৃত্যুর 6 মাস পর থেকে এই বিষয়টা একটু ভিন্ন রূপে ঘটতে থাকে। সেটা হচ্ছে কে যেন টিনের চালের উপর ঢিল দেয়, আর এই ঢিলটা বাড়ির যেই সাইডে জঙ্গল রয়েছে সেখান থেকে আসে। ওই যে ওনারা যে জঙ্গল পরিষ্কার করে ঘর বাড়ি তৈরি করেছিলেন, ওরা যখন জায়গা কিনেছেন সেই জায়গা প্রস্তুত করে তো এই ঘর ভেঙে নিয়ে চলে গেছেন। তারা চলে যাওয়ার পর আবার ওখানে ঝোপ জঙ্গল হয়ে গেছে। মনে হচ্ছে ওই সাইড থেকে কেউ ঢিল দেয়, ঢিলটা ওই সাইড থেকে এসে পড়ে। অর্থাৎ টিনের যে চাল, এই চালের যে ঢালু যে অংশটা রয়েছে, আমরা যদি দোচালা ঘরের কথা চিন্তা করি, তো ঢালু যে অংশটা রয়েছে সেই অংশে তো উল্টো পাশ থেকে ঢিল দেওয়া যাবে না, সেই পাশ থেকে ঢিল দিতে হবে। ওই পাশটা জঙ্গলের সাইডে ছিল, যেমন জঙ্গলের ওই সাইড থেকে কেউ ঢিল দেয়। আর ঢিল দেওয়ার পরপরই টিনের চালের উপরে দৌড়াদৌড়ির আওয়াজ। বিড়াল বা গন্ধগোকুল বা খাটাস বা নেল যেটাই আমরা বলি, এগুলো দৌড়াদৌড়ি করলে এক ধরনের শব্দ হয়। অনেক সময় দেখা যায় দুটো বিড়াল একে অন্যের সাথে ঝগড়াঝাটি করছে, মারামারি করে টিনের চালের উপর দৌড়াদৌড়ি করছে, ধূপধাপ ধূপধাপ আওয়াজ হয় এরকম। কিন্তু এটার সাথে কিন্তু আমরা পরিচিত। কিন্তু যদি কোনো মানুষ দৌড়াদৌড়ি করে টিনের চালের উপরে, সেটা কেমন হতে পারে? টিনের চাল দেবে যাবে, কটকট কটকট শব্দ করে বিভিন্ন জায়গায় দেবে যায়, আবার ঠাস করে শব্দ হয়ে সেই দেবে যাওয়া জায়গাটা উঠেও যাচ্ছে। ওটা দেবে থাকছে না, কিন্তু মনে হচ্ছে দেবে যাচ্ছে, আবার নিচ থেকে কেউ আবার চাপ দিয়ে সেটাকে তুলে দিচ্ছে, এরকমটা মনে হচ্ছে। এইটা তো বিড়ালের কাজ না বা খাটাসেরও কাজ না। এটা কোত্থেকে আসে? আর এত জোরে দৌড়ায়, বিড়ালও কিন্তু তার ব্যালেন্স রাখতে পারবে না, কারণ চালটা তো ঢালু। ওই ঢালু অংশে দৌড়াতে গেলে কিন্তু বিড়াল পড়ে যাবে। পড়ছে না, কিন্তু অনায়াসে দৌড়াদৌড়ি করছে। এই বিষয়টা তখন শুরু হয়। এদিকে এই শাহিন হোসেন ভাইয়ের যেই মামারা ছিলেন, খালারা ছিলেন, তাদেরও বিয়ে শাদী হয়ে তারাও বিভিন্ন জায়গায় চলে গেছেন। বিশেষ করে মামারা বিদেশ চলে গেছেন, মানে প্রবাস জীবনে চলে গেছেন। বাড়িতে আসলে তেমন কেউ থাকে না। এখন নানি তো একা। এদিকে শাহিন হোসেন ভাইয়ের যেই দাদা বাড়ি, সেখানেই তো তার মা বাবা থাকেন। যেহেতু নানি একা, উনি ওনার স্বামীর ভিটা ছেড়ে কোথাও যাবেন না। এখন কি করা যায়? তখন শাহিন হোসেন ভাইয়ের মা বাবা চিন্তা করলেন যে এই শাহিন ভাইকেই তারা এখানে রেখে দেবেন, যেহেতু নানিকে দেখাশোনা করতে হবে, থাকলে ভালোই হবে। আর ওনার দাদা বাড়ি থেকে নানা বাড়ির দূরত্ব 1 কিলোমিটারও না, কাছাকাছি বলতে হবে। উনি নানির কাছে থেকেই লেখাপড়া করছিলেন। ওনার জন্ম 2002 সালে, আর উনি একটা ঘটনা প্রত্যক্ষ করেন 2007 সালের দিকে। সেটা হচ্ছে যে উনি তো তখন ছোট। নানি এক রাতের বেলা ওয়াশরুমে যাবেন, তো শাহিন হোসেন ভাইকে ডাক দিয়েছেন। তো শাহিন হোসেন ভাই উঠছেন, ওঠার পর হারিকেন নিয়ে উনি ওয়াশরুমের কাছাকাছি বসে আছেন, নানি ওয়াশরুমে গিয়েছেন। আরেকটা বিষয় বলে রাখা ভালো, এই ওয়াশরুমটা নতুন করে তৈরি করা হয়েছিল ঠিক সেই জায়গার কাছাকাছি যেখানে ওই যে একজন লোক এসেছিল পরিবার নিয়ে, সেখানে ছিল। ওই জায়গার কাছাকাছি ওয়াশরুমটা তৈরি করা হয়েছিল। ওয়াশরুমটা টিন দিয়ে ঘেরা ছিল, উপরেও টিন, চতুর্দিকেও টিন। উঠোনে কল ছিল, কল থেকে বেশ কিছুটা দূরেই আর কি। রাত তখন আনুমানিক 12টা সাড়ে 12টা বাজে আর কি। শাহিন হোসেন ভাই উঠোনের এক পাশে হারিকেন নিয়ে একা একা বসে আছেন, আর নানি ওয়াশরুমে। হঠাৎ করে মনে হলো ওয়াশরুমের এই যে টিনের যে দরজা, এই দরজায় কেউ টক টক করে টোকা দিচ্ছে। টিনের চালে টোকা দিলে এক ধরনের আওয়াজ যেরকম হয়, ওই রকম আওয়াজ হচ্ছে।
শাহিন হোসেন ভাই চিন্তা করলেন যে মনে হয় নানি ভেতর থেকে টোকা দিচ্ছেন যে আমাকে সাহস দেওয়ার জন্য, আমি আবার ঘুমিয়ে পড়েছি কিনা উঠোনে, এটাও তো একটা চিন্তার বিষয়। উনি এটা চিন্তা করছেন, বারবার কিন্তু টোকা দিচ্ছে। কিছুক্ষণ পর নানি বের হয়ে আসেন, বের হয়ে এসে শাহিন হোসেন ভাইকে নিয়ে কলপারে যান। কলপারে গিয়ে হাত মুখ ধুয়েছেন, অজু করেছেন। এর ভিতর হয় কি, কোত্থেকে যেন ইটের একটা টুকরা বা মাটির একটা টুকরা, মানে ঢিল আর কি, ধপাস করে এসে উঠোনের উপর পড়ে, ওই ওয়াশরুমের সাইডটা, মানে ওই জঙ্গল সাইডটা, ওই পাশ থেকে। এরপর নানি ক্ষিপ্ত হয়ে সেই রকমের গালি গালাজ করতে থাকেন যে তোরা আমার সীমানায় থাকিস, আমার জমিতে থাকিস, আর আমাদেরকে সমানে বিরক্ত করে যাচ্ছিস। অনেক সহ্য করছি, আজ না, আজকে আর তো সহ্য করা যাবে না। আজকে রাতটা তো পার হোক, তারপর দেখ কি করি। তোদেরকে এইবার শায়েস্তা করবই। আমার নাতিটা উঠানে বের হয়ে আসছে, তাকেও তোরা ভয় দেখানোর চেষ্টা করতেছিস, দেখ কি করি। আজকে আর কিছু বলবো না, সকালটা হোক, তোদেরকে এইবার শায়েস্তা করেই ছাড়বো। এই বলে শাহিন হোসেন ভাইকে নিয়ে ঘরে চলে যায়। তো ওই রাতটা তেমন কিছু হয় না। পরের দিন উনি বিভিন্ন লোকদেরকে বলছেন, বলতে এই যে শাহিন হোসেন ভাইয়ের বাবাকে বলছেন। তো উনি বলতেছেন ঠিক আছে, দেখি কবিরাজ খুঁজি। কবিরাজ খোঁজাখুঁজি হচ্ছে, ওই রকম আসলে বিশ্বস্ত মানের কবিরাজ পাওয়া যাচ্ছে না। এর মধ্যে ঈদ এসে পড়ে। ঈদ যখন এসে পড়ে, তখন ঈদের ছুটিতে শাহিন হোসেন ভাইয়ের কয়েকজন মামাও বিদেশ থেকে চলে আসেন, খালারাও চলে আসেন ঈদ করার জন্য বাড়িতে। তখন ওনারা খুব জোরে সোরে এই বিষয়ে প্রচেষ্টা করতে থাকেন যে আমরা যে কয়েকদিন আসি এর মধ্যে এটা সমাধান করেই যাব ইনশাল্লাহ। ওনার মামা এই ঝিনাইদহের হরিণাকুণ্ড এলাকা থেকে বুলবুল নামে একজন কবিরাজকে ডেকে নিয়ে আসেন। তো কবিরাজ আসেন, আসার পর উনি বেশ কিছু বিষয় বোঝার চেষ্টা করেন। যখন বুঝেছেন তখন বললেন যে এই কাজ ওনার দ্বারা হবে না, কারণ এটা যত সহজ মনে হচ্ছে বিষয়টা এরকম সহজ না। বিষয়টা এরকম না যে এমনিতে কোনো জিন এসে ঢিল ঢিল মারছে, এরকম না। এখানে অন্য আর একটা ব্যাপার আছে। এই ব্যাপারটা যে কি, এইটা বুঝতে হলে তার ওস্তাদকে এই কাজে হাত দিতে হবে, তা না হলে ঝামেলা হয়ে যেতে পারে। কারণ এখানে এই যে ঢিল মারা, টিনের চালে দৌড়াদৌড়ি করা, এইটা সাধারণ কোনো জিনের কাজ না। ওরা কেন এখানে আছে, কিভাবে আসছে, এটা বুঝতে হবে। আর ওরা যে হঠাৎ করে চলে আসছে এটাও সত্য, ওরা দীর্ঘদিন ধরেও এখানে নাই, কিন্তু কি কারণে আসছে এটা না জেনে ওদেরকে তাড়ানোটা অত্যন্ত মুশকিল এবং ঝুঁকিপূর্ণ হবে, তাতে এই বাড়ির লোকদের প্রাণহানি হতে পারে। তখন পরিবার থেকে অনুমতি দেওয়া হলো, ঠিক আছে আপনি আপনার গুরুর সাথে যোগাযোগ করেন। তখন এই বুলবুল কবিরাজ তার গুরুকে ডেকে নিয়ে আসেন। তার গুরু আসছেন, আসার পর উনি বিষয়গুলো বুঝলেন শুরু থেকে কিভাবে কিভাবে কি হয়েছে। এটা শোনার পর বললেন যে হ্যাঁ, এবার আসল বিষয় বোঝার জন্য এই জিনগুলোকে হাজির করতে হবে। উনি হাজির করার চেষ্টা করছেন, অনেকক্ষণ ধরে চেষ্টা করেন, কোনোভাবেই হাজির হয় না। রাতের বেলায় চেষ্টা করছেন, ওখানে আশেপাশে কিন্তু আরও অনেক মানুষজন ছিল, তারাও দেখছেন। অনেকক্ষণ চেষ্টা করার পরও যখন হাজির হয় না, তখন ওই কবিরাজ বললেন যে এদেরকে যত সহজ মনে করছিলাম হাজির করা, এতটা যেটা না, এরা ভিন্ন ধরনের শক্তিশালী জিন। এদেরকে শুধু একটা পদ্ধতিতেই হাজির করা যাবে, সেটা হচ্ছে তুলা রাশির কোনো মানুষের উপরে। এমনিতে কোনো মানুষের উপরে এরা হাজির হবে না। তুলা রাশির কোনো মানুষ আশেপাশে আছে কিনা এটা যখন ওই কবিরাজ জিজ্ঞেস করেন, তখন এই শাহিন হোসেন ভাইদের পরিবার থেকে বলা হয় হ্যাঁ একজন আছে, তাদেরই একজন আত্মীয় মহিলা আছে। তো সেই মহিলাকে ডেকে নিয়ে আসা হয়। তো সেই মহিলা আসেন, ওনার বাড়ি কাছাকাছি আর কি। তো আসার পর ওই কবিরাজ একটা বৃত্ত এঁকে ওই মহিলাকে বসিয়ে দেন এবং বলেন যে এই বৃত্তের মধ্যে শুধু 3 জন শক্তিশালী পুরুষ সদস্য থাকবে, এছাড়া আশপাশে যত মানুষ আছে সে সরে যেতে বলেন, নিরাপদ দূরত্বে সরে যেতে বলেন, তা না হলে তাদের উপরও কোনো একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর কবিরাজ তার মতো করে রুকিয়া করতে শুরু করেন। তো করছেন, এবার আর খুব বেশি সময় লাগেনি। হঠাৎ করেই ওই মহিলার কণ্ঠের মধ্যে পুরুষালী দ্বৈত কণ্ঠে, মানে 2 জন কথা বলছে, এরকম ভাবে কথা বলতে থাকে। এই আমাদেরকে ডাকছিস কেন, এত বড় সাহস, এই সেই, মানে
এরকম কথা যেগুলা স্বাভাবিকভাবে বলে আর কি। এরকম যখন বলছে তখন ওই কবিরাজ বলছেন, তোরা কারা, কে উপদ্রব করছিস কেন? এই বাড়ির যিনি কর্তা উনি তো মারা গেছেন, তার মৃত্যুর পর থেকে তোরা শুরু করছিস, তার সাথে তোদের কোনো শত্রুতা ছিল, কোনো লেনাদেনা ছিল? তখন ওরা বলছে যে না, তার সাথে আমাদের কোনো শত্রুতা ছিল না, কোনো লেনদেনও ছিল না, কিছুই না। তো তাহলে তোরা এখানে আসলি কেন? তখন তারা জানায় যে তারা যমজ দুটো চিন, যমজ ভাই, আর তারা হচ্ছে শ্মশানে থাকে। এই যেই শ্মশানটা, এই শ্মশানটা কিন্তু কাছাকাছি একটা নদী আছে, নবগঙ্গা নদী। এই নবগঙ্গা নদীর তীরে এপার ওপার মিলিয়ে 3টা শ্মশান রয়েছে। ওই রকমই একটা শ্মশান থেকে এই দুটো জিন এখানে এসে হাজির হয়েছে। তো কেন হাজির হয়েছে এই কথা যখন তারা জানায়, আশেপাশের লোকজন খুবই অবাক হয়ে যায়। সেটা হচ্ছে এই যে শাহীন হোসেন ভাইয়ের নানা, উনি একজন লোককে পরিবার সহ থাকতে অনুমতি দিয়েছিলেন। তারা সেখানে ছিল, যেহেতু একটু জঙ্গল এরিয়া, তারা কি করে কোথায় যায় এই বিষয়গুলো তো আসলে ওইভাবে মানুষের খেয়ালে আসেনি। আর ওই সময় প্রেক্ষাপটে 1975 থেকে 80 সালের মধ্যবর্তী ওই সময়ের প্রেক্ষাপটে তো ঘনবসতি তো ছিল না। এখন যেরকম ঘনবসতি হয়ে গেছে, তখন তো এরকম হালকা হালকা বসতি ছিল না, দূরে দূরে বাড়ি ঘর। রাত হলে কে কি করছে এটা তো জানা যেত না। তো ওই লোকের যিনি স্ত্রী ছিলেন, তার সাথে ওই এলাকারই আর একজন লোকের সম্পর্ক হয়েছে, যেটা অবৈধ পরকীয়ার সম্পর্ক। আর ওই মহিলার পরপর 2টি অবৈধ সন্তান হয়েছিল, এটা কেউ জানে না। ওই সন্তানগুলো যখন ভূমিষ্ঠ হয়েছে, এরকম 2টো সন্তানকে ওই বাঁশঝাড়ের কাছে জীবিত অবস্থাতেই মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল, কোনো জানাজা বা কোনো কিছুই হয়নি। যখন এই ধরনের ঘটনা ঘটে, তখন নাকি অত্যন্ত শক্তিশালী মানুষ খেকো নরপিশাচ জিনেরা এসে হাজির হয়, আর এরা নিজেদের শক্তি বৃদ্ধি করে মাটিতে পুঁতে ফেলা ওই সন্তানদেরকে খেয়ে ফেলে। যখন এই ঘটনা ঘটেছে, প্রথমে একটা জিন এসেছে, ওই যমজ ভাইয়ের একটা, পরে যখন আবার ঘটেছে, এরপরে আরেকটা আসছে। আর এই 2টো সন্তানকে খেয়ে ফেলার পর ওরা এখানে আস্তানা গেড়েছে। ওখানে আস্তানা গাড়ার পর ওদেরকেও বিভিন্নভাবে বিরক্ত করেছে। ওরা তাড়াতাড়ি করে ওই জায়গা ছেড়ে অন্যত্র চলে যায়। তখন ওরা এখানে আস্তানা গাড়ে, আর এরা তখন এই শাহীন হোসেন ভাইয়ের যে নানা বাড়ি, এই নানা বাড়িতে উপদ্রব করা শুরু করেছে। এভাবেই চলছে। তো এটা যখন জানায়, তখন জানার পর আশেপাশে যারা ছিল তারা তো বুঝে ফেলে যে ঘটনাটা কি। এরপর ওই কবিরাজ উনি বলেন যে যা হওয়ার হয়েছে, এটা নিয়ে আর কথা বাড়ানোর দরকার নাই, তোদের জন্য কিছু জিনিস রাখা হয়েছে, সেগুলো নিয়ে চলে যা। কবিরাজ কিন্তু এই রুকিয়া শুরু করার আগেই 2টো কালো খাসি, লাল গামছা, কলা, দুধ, নারকেল এই জিনিসগুলো নিয়ে বসেছিলেন। উনি জানতেন যে রাজি হওয়া মাত্রই ওদেরকে এই জিনিসগুলো দিয়ে বিদায় করতে হবে, সময় দেয়া যাবে না এদেরকে। উনি ওনার অভিজ্ঞতার আলোকে বুঝতে পেরেছিলেন ওরা তো যেতে চায় না। তখন কবিরাজ বলেছেন, তোদের আবাসস্থল ওই শ্মশান, শ্মশানে কি তোদের জায়গার অভাব পড়ছে? এই জায়গাতে একটা সময় আরো পরিষ্কার হয়ে যাবে, তোরা তো এমনি থাকতে পারবি না। আর তোরা বিরক্ত করলে তোদেরকে সাহায্য করার জন্য কিন্তু আমি যথেষ্ট, এমনিতেই তোরা যাবি, এখন তাড়াতাড়ি এই জিনিসগুলো নিয়ে ভাগ। একটা পর্যায়ে এরা রাজি হয়ে যায়। তখন তারা বলে যে ঠিক আছে, এই জিনিসগুলো ওই ঝোপ জঙ্গলের ওখানে দিয়ে আসতে হবে, আর ওরা চলে যাচ্ছে। এরপর চলে যায়। তবে চলে যাওয়ার সময় কোনো কথাবার্তা ছাড়াই একটা কাঁঠাল গাছের ডাল, ওই সময় ওই ডালে অনেকগুলো ছোট ছোট কাঁঠাল ধরেছিল, মোটা একটা ডাল, আচমকা ওই ডাল ভেঙে দিয়ে ওরা চলে যায়। আর তখন ওই যে ভদ্র মহিলা যিনি ওই বৃত্তের মধ্যে ছিলেন, উনি অজ্ঞান হয়ে পড়ে যান। পরবর্তীতে ওই উপকরণগুলো ওখানে দিয়ে আসা হয়েছিল। আর ওই যেই 2টো নবজাতক শিশু সন্তান, ওদের রুহের জন্য দোয়া করা হয়েছিল। আসলে ওদের তো কোনো অপরাধ ছিল না। তারপর থেকে আল্লাহর রহমতে এরকম সমস্যা এখন পর্যন্ত আর হয়নি।
ঠিক তখনই ট্রেনের ভাঙ্গা জানালার কাছের দিকে চোখ যেতেই আমার বুকের রক্ত হিম হয়ে গেল। ট্রেনের ভিতরের আবছা হলদে আলোয় আমি দেখতে পাচ্ছিলাম যে জানালার বাইরে ট্রেনের চাকা বা রেল লাইনে কিচ্ছু নেই। পুরো আস্ত ট্রেনটা মাটি থেকে অন্তত 20 ফিট ওপরে কুয়াশার শূন্য চাদরের ওপর কোনো একদিক দিয়ে শব্দ ছাড়া ভেসেই চলছে। আর আমার ঠিক সামনের সিটে বসা সে চাটুপাড়া বড় লোকটা হুট করেই তার মাথাটা সোজা করলো। তার কপাল থেকে পুরো মুখটা মাঝখান দিয়ে দুভাগ হয়ে হা হয়ে গেল। আর সেখান থেকে বের হয়ে এলো অজস্র কিলবিল করতে থাকা কালো পোকা। সে তার দুটো মাংসহীন কঙ্কাল হাত দিয়ে আমার পা দুটো শক্ত করে চেপে ধরে চেরা গলায় বলতে লাগলো যে পরের স্টেশনে আমাদের সবার নামার কথা ছিল তানভীর, তুই কেন মাঝ পথে জেগে উঠলি? চল, এবার তোকেও আমাদের সাথেই নামতে হবে। এই ঘটনা 2023 সালের ডিসেম্বর মাসের একদম শেষের দিকে। আমার নাম তানভীর রহমান। আমি পাবনার ঈশ্বরদীতে থাকি এবং নাটোরের একটি বেসরকারি ব্যাংকে চাকরি করি। প্রতিদিন সকালে ট্রেনে করে নাটোরে যাওয়া এবং সন্ধ্যায় আবার উত্তরা এক্সপ্রেস বা লোকাল ট্রেনে করে ঈশ্বরদী ফিরে আসাটা ছিল আমার দৈনন্দিন রুটিন। সেদিন ছিল বছরের শেষ বৃহস্পতিবার। ব্যাংকের ক্লোজিংয়ের সময়ও কাজের প্রচণ্ড চাপ ছিল, যার কারণে আমার অফিস শেষ করতে করতে প্রায় 9টা বেজে গেল। যখন নাটোর স্টেশনে পৌঁছালাম তখন কুয়াশায় পুরো প্ল্যাটফর্মটা ঢাকা। হাত বাড়ালে সামনের মানুষও দেখা যায় না। স্টেশনের ভাঙ্গা অ্যানাউন্সমেন্টে জানতে পারলাম ঢাকাগামী ডাউন ট্রেনটি ধীরগতির কারণে প্রায় 2.5 ঘন্টা লেট। বাধ্য হয়েই আমি একটা লোকাল মেল ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলাম। রাত তখন আনুমানিক 11:20। কুয়াশা ভেদ করে একটা পুরনো জরাজীর্ণ লোকাল ট্রেন এসে স্টেশনে থামলো। ট্রেনের বগিগুলোর ভেতরটা কেমন যেন অন্ধকার আর তীব্র একটা পুরনো স্যাঁতস্যাঁতে ভেজা কাগজের গন্ধ আসছিল। আমি তাড়াহুড়ো করে ট্রেনের ভেতরে একটা ফাঁকা বগিতে উঠে জানালার পাশের একটা সিটে বসলাম। বগিতে যাত্রী বলতে মাত্র 3 থেকে 4 জন, সবাই দূর দূরান্তে ছড়ানো ছিটানো আসলো। কেউ কোনো কথা বলছে না, সবার গায়ে কালো চাদর জড়ানো। তো ট্রেনটি ছাড়ার কিছুক্ষণের মধ্যেই ট্রেনের দুলনিতে আমার চোখ দুটো লেগে এলো। সারাদিনের ক্লান্তির কারণে আমি বেশ গভীর ঘুমে তলিয়ে গিয়েছিলাম ট্রেনের মধ্যে। হঠাৎ একটা তীব্র ঠান্ডার ধাক্কায় আমার ঘুমটা ভেঙে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত প্রায় 1:15। সাধারণত এই সময়ের মধ্যে ট্রেনের ঈশ্বরদী পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু ট্রেনটি তখনও চলছে, তবে কোনো ঝকঝক শব্দ ছাড়া একদম নিঃশব্দে সে চলছে। আমি জানালার বাইরে তাকালাম, কিন্তু ঘন কুয়াশা ছাড়া কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। ঠিক তখনই আমার নজরে গেল আমার একদম সামনের সিটে বসা একটা বৃদ্ধ লোকটার দিকে। লোকটা একটা ময়লা চাদর মুড়ি দিয়ে মাথা নিচু করে বসে আছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ট্রেনটি এতক্ষণ ধরে চলছে অথচ লোকটা একবারের জন্য তার শরীরে কোনো অংশ লড়ায়নি। আমি একটু অস্বস্তি বোধ করে গলা ঘাকারে দিয়ে বললাম, চাচা, ঈশ্বরদী আসতে আর কতক্ষণ লাগবে বলতে পারেন? কিন্তু
আমার প্রশ্নের কোনো জবাব নেই। লোকটা ওভাবে পাথর হয়ে বসে রইল। আমি ভাবলাম হয়তো ঘুমাচ্ছে। ঠিক তখনই ট্রেনের ভেতরের একমাত্র মিটমিটে আলো জ্বলতে থাকা লাইটটা হুট করেই দপ করে নেভে গেল, আর চারপাশ থেকে একটা তীব্র পচা নর্দমার গন্ধ আসতে শুরু করলো। গল্পটা এতটাই উগ্র ছিল যে সেই গন্ধে আমার দম আটকে আসছিল। আমি সিট থেকে উঠে অন্য বগির দিকে যাওয়ার জন্য পা বাড়ালাম, কিন্তু তখনই ঘটল সেই হাড় হিম করা ঘটনা যা আমি একদম গল্পের শুরুতেই বলেছিলাম। জানালার কাছ চোখে পড়তেই দেখলাম নিচে কোনো লাইন নেই। ট্রেনটি শূন্য কুয়াশার ওপর ভাসছে, আর সামনের সেই লোকটার মুখ মাঝখান থেকে চিরে একদম গলে গিয়ে পোকা বেরোতে লাগলো। সে তার বরফ শীতল হাত আমার পা দুটো চেপে ধরলো, যাতে আমি একদম নড়তে না পারি। তার হাতের স্পর্শে আমার প্যান্টের কাপড়টা যেন জমে বরফ হয়ে যাচ্ছিল। ট্রেনের বাকি যে 3-4 জন যাত্রী ছিল তারাও একে একে তাদের সিট থেকে উঠে দাঁড়ালো। কুয়াশার আবছা আলোয় আমি যা দেখলাম, তাদের কারোই মাথা নেই, কারো হাত ভাঙা, আর কারো শরীর পুরো লোহা হয়ে গেছে। তার সবাই হাত বাড়িয়ে আমার দিকেই এগিয়ে আসতে লাগলো। আমি বুঝতে পারলাম আমি কোনো জ্যান্ত মানুষে টেনে উঠিনি। মৃত্যুর তীব্র ভয় আমাকে গ্রাস করলো। আমি আমার সমস্ত শক্তি দিয়ে চোখ বন্ধ করে চিৎকার করে সূরা ফালাক আর সূরা নাস পড়তে শুরু করলাম। ঠিক যখনই সেই কঙ্কাল হাতগুলো আমার গলার কাছে চলে আসছে, আমার মুখের পবিত্র কালাম শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পুরো ট্রেনটা একটা বিকট শব্দ করে কেঁপে উঠল, যেন একটা বিশাল বিস্ফোরণ হলো। তো যখন আমার জ্ঞান ফিরল, তখন চারপাশটা ফর্সা হয়ে গেছে। আমি কুয়াশাচ্ছন্ন একটা ধান ক্ষেতের মাঝখানে রেল লাইনের পাশে পড়ে আছি। আমার সারা শরীরে কাল ছেটে দাগ। দূর থেকে স্থানীয় কিছু মানুষ আমাকে ছুটে দেখতে এলো। পরে যখন ঈশ্বরদী রেলওয়ে হাসপাতালে আমাকে নিয়ে যাওয়া হয় এবং আমি রেলওয়ে পুলিশকে ট্রেনে বর্ণনা দেই, তখন ওখানকার এক বুড়ো গার্ড আমাদেরকে তাকিয়ে ভয়ে ফ্যাকাশা হয়ে যান। তিনি আমাকে আড়ালে ডেকে নিয়ে গেলে বলেন, বাবা, তুমি যে ট্রেনের কথা বলছো সে একই ট্রেন, নভেম্বরের একটা লোকাল মেল ট্রেন। আজ থেকে প্রায় 10 বছর আগে এই ডিসেম্বর মাসের এক কুয়াশাচ্ছন্ন রাতে লাইনচ্যুত হয়ে পাশের খাদে পড়ে গিয়েছিল। সেই দুর্ঘটনায় একটা পুরো বগির সব যাত্রী মারা গিয়েছিল। তারপর থেকে প্রতি বছর ডিসেম্বর শেষ সপ্তাহে গভীর কুয়াশায় ওই লাইনে মাঝে মধ্যে একটা অভিশপ্ত ভুতুড়ে ট্রেন চলতে দেখা যায়। তুমি কুয়াশার ওপরের স্টেশন মাস্টার হাত থেকে বেঁচে ফিরেছ। তো এই ছিল আমার ঘটনা। আজ যখন আমি রাতে বাড়ি ফিরি আর কুয়াশার ভেতর থেকে দূর থেকে কোনো ট্রেনের হুইসেল শুনি, আমার বুকের ভেতরটা কেঁপে ওঠে। মনে হয় সেই 3 নম্বর বগির কঙ্কালগুলো আজও হয়তো নতুন কোনো যাত্রীর জন্য ট্রেনের দরজা খুলে অপেক্ষা করছে। তো এই ছিল ভাই আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তিনি সৌদির যে এলাকায় থাকেন, বসবাসরত একজন ইন্ডিয়ান আছে, সাজিদ ভাই, তার মুখে শুনেছেন। সাজিদ ভাই একটা দোকানে আছেন, সেখানে এক এলাকায় থাকেন বলে সাজিদ ভাই ও হৃদয় ভাইয়ের বেশ ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। একদিকে ওনাকে হৃদয় ভাই জিজ্ঞেস করে যে, ভাই আপনি তো অনেকদিন ধরেই আছেন সৌদি আরবে, আমাদের বাংলাদেশে একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে ঘটনা শেয়ার করা হয়, আপনার জানার মতো কোনো ঘটনা থাকলে শেয়ার করিয়েন। তো উনি বললেন যে, ভাই একটা ঘটনা আছে, রাইতে আইসো। গল্প করা হলো,
আবার ঘটনাটা শুনলাম। রাতে সাজিদ ভাই আর হৃদয় ভাইয়ের খাওয়া দাওয়া শেষ করে একসাথে বাসার ছাদে ওঠে রিফ্রেশমেন্টের জন্য। পরে হৃদয় ভাই জিজ্ঞেস করে যে সাজিদ ভাই আপনি না ঘটনা শেয়ার করতে চাইলেন? তখন উনি বলতে শুরু করলেন যে ওই যে দূরে একটা কালো পাহাড় দেখতে পাচ্ছ, নিচে একটা বাতি চলছে, এখান থেকে প্রায় 3 কিলোমিটার হবে ওইটা নিচে একটা মাজরা ছিল। মাজরা বলতে বাংলায় ক্ষেত বা চাষের জমি বলে। ওইখানে 30 থেকে 40টা খেজুর গাছ ছিল, আর ছিল 3টা থাকার রুম। আর ওই রুমের পশ্চিম পাশে একটা ঘর ছিল, উট রাখার ঘর। ওইখানে একটা লোক থাকতো, তোমার দেশি ভাই, ওর বাসা ছিল নরসিংদী জেলায়। লোকটার নামটা মনে পড়ছে না, অনেকদিন আগের কথা, সময় সম্ভবত 2003। তখন আমার বয়স 22-24-25 বছর। বাবাকে দোকানের কাজে সাহায্য করতাম। তো ওই মাজরায় যে লোক কাজ করতো বাংলাদেশের, সে অনেক দিন পর পর আমার দোকানে আসতো কেনাকাটা করতে। তো সেই হিসেবে আসলে আমি তাকে চিনি। একবার প্রায় অনেক দিন পরে একদিন এসছে দোকানে। দেখি যেই মানুষটা মোটা তাজা ছিল সে একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। কেমনি কি রোগ ব্যাধি কিছু হলো কিনা জিজ্ঞাসা করতেই সে বলে, ভাই জানেনই তো আমি এই এলাকায় আসছি প্রায় 2-3 মাস। আমার মালিকের মাজরায় যে জিনের উপদ্রব আছে তা আমার জানা ছিল না, আমি জানলে কখনোই থাকতাম না। কি হয়েছে বলেন তো? সেই বাঙালি ভাই বলে, আমি যখন নতুন আসছি আমাকে আমার কাজ বুঝাই দেওয়ার পর মালিক বলে যে রাতে বেশি বের হইও না, চোট্টর আসে, দেইখা শুনা থাইকো। তো আমি একদিন রিয়াদ থেকে আসছি আমার চাচাতো ভাইয়ের সাথে দেখা করতে। মেইন রোডে যখন নামি তখন দেখি রাত 11:40। তো মেইন রোড থেকে মাজরা 3 কিলোমিটার হেঁটে গেল অনেক টাইম লাগবে। মরুভূমির রাস্তা, এক জায়গায় উঁচু আর এক জায়গায় নিচু, আর ছোট ছোট মাটির ঢিবি এগুলো পার হয়ে যেতে হবে। এগুলো ভাবতেই মেজাজটা চড়া হয়ে যায়, আর কিছু না ভেবে হাঁটা শুরু করি। হাতে লাইটও নাই যে একটু পথ দেখে চলবো, আন্দাজে চলতে হবে। পরে আমার মনে পড়ে যে আমার মাজরার সামনে তো একটা লাইট আছে যা মেইন রোড থেকে দেখা যায়। আমি দেখার চেষ্টা করলাম কিন্তু পারলাম না। তো পাশে একটা ছোট পাহাড় ছিল, ওই পাহাড়ের উপরে উঠি, দেখি সত্যি অন্ধকার একটা লাইটের আলো দেখা যাচ্ছে পাহাড়ের নিচে। আমি ওই লাইটের সোজাসুজি হাঁটা শুরু করি। লাইটের কাছাকাছি আসার পর দেখি আমি কবরস্থানের সামনে চলে আসছি, যা আমার মাজরা থেকে প্রায় আধা কিলোমিটার বাম দিকে। তখন আমার মনে পড়ে আমি তো আজকে জেনারেটর চালুই করি নাই। অনেক রাগ হচ্ছিল নিজের প্রতি। যখন কবরস্থানের পাশে দিয়ে যাচ্ছিলাম তখন দেখি একটা কালো বিড়াল, এতটা কালো যে এমনিতেই অন্ধকার, যেন অন্ধকারের ভেতরে আরেকটা অন্ধকার। কবরস্থানের পাথরের দেয়াল মাঝা সমান উঁচু, কোমর সমান উঁচু। ভেতর থেকে লাফ দিয়ে দেয়ালের উপরে চড়ে বসছে বিড়ালটা। আবার তার জল চোখ দেখে বুঝতে পারলাম সে আমার দিকে তাকিয়ে মেও করছিল। ওই বিড়ালটাকে ক্রস করে একটু সামনে যেতেই দেখি 3টা কালো বিড়াল কবরস্থানের গেটের পাশে বসে আছে। আর এই গেট দিনের বেলায় আমার মাজরার বাহির থেকে দেখা যায়। বিড়াল 3টার চোখ জল করছিল। এটা ভাবতেই দেখি বিড়ালগুলো আমার থেকে প্রায় 5 হাত দূরে, আর এগুলো আকার স্বাভাবিক বিড়ালের থেকে বেশ বড়, মনে হচ্ছিল বিদেশি বড় সাইজের কুকুরগুলির সমান। ভাবলাম কিরে, একটু আগে যে দেয়ালের উপর দেখলাম সে তো এত বড় ছিল না। আমার আর বুঝতে বাকি রইল না এগুলা বিড়াল না। আমার ভয়ে সারা শরীরের লোম দাঁড়িয়ে গেল। এই মরুভূমির মাঝে তো অন্য কোনো মানুষ নাই, আশেপাশে শুধু আমি। চিৎকার করলেও সেও শুনবে না। বিড়ালগুলো আমার দিকে তেড়ে আসছিল, এমন অবস্থা যেন 3টা বিড়াল আমাকে সামনে যেতেই দিবে না। ওরা সামনে থেকে ঘিরে ধরলো। ওদের থেকে গড় আওয়াজ পাচ্ছিলাম। দোয়া কালাম যে একটু পড়বো তার উপায় নেই, সূরাও মনে পড়ছিল না। সাহস নিয়ে আমি বিড়াল থেকে 4-5 হাত দূরে দিয়ে একটা দৌড় দিই। কতক্ষণ দৌড়িয়েছি জানি না। একটা সময় আমার মাজরার সামনে চলে আসি, দৌড়ে সোজা রুমের ভেতর চলে যাই। একটু পরেই বাইরে থেকে শুনতে পাই বিড়াল যেভাবে গড় করে সেভাবে 2-3টা বিড়াল গড় করছে, শব্দটা পাওয়া যাচ্ছে। বুঝতে পারলাম যে আমার পেছন তারা রুম পর্যন্ত চলে আসছে। হাত ঘড়িতে তাকিয়ে দেখি রাত 3:22 বাজে। কিন্তু আমি এতক্ষণ কই ছিলাম? মেইন রোড থেকে কবরস্থান, আর সেখান থেকে এখানে আসতে তো এতক্ষণ লাগার কথা না। আমি ভয়ে কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারি না।
আবারও ঘুম ভাঙে বিড়ালের ডাকে। চোখ মেলে আমি দেখি আমি ঘরে নাই। উপরে শেষ রাতের হালকা আভাওয়ালা আকাশটা দেখতে পাচ্ছি, সাথে তারা আছে, তারা আছে অল্প কিছু। আমার বিছানাটা দুলছে। আমি ডানে বামে তাকাতেই দেখি চারপাশে এখন অন্ধকার। আমার মনে হলো বিছানা টেনে নিয়ে যাচ্ছে কেউ বালুর উপর দিয়ে। আমার কানে ভেসে আসছে গলা কাটা উটের ঘোর ঘোর শব্দ। আমরা গরু জবাই করার পর যেমন আওয়াজ পাই, সেরকম উট জবাইয়ের আওয়াজটা পাচ্ছিলাম। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। ভয়ে কলিজা শুকিয়ে গেছে। তবু উঠে বসার চেষ্টা করছিলাম বিছানায়। আর শেষ রাতের অন্ধকারে আবছা দেখলাম আমার বিছানার দু পায়ের সাথে খেজুর পাতা দিয়ে দড়ি দিয়ে বাঁধা, আর সেই দড়ি টানছে মাথা কাটা একটা উট। আর তার কাটা গলা থেকে এমনি গড়গড় শব্দ আসছে। ঠিক সেই সময় আমি অনুভব করলাম আমার গলায় কেউ ছুরি চালিয়ে দিল। সাথে সাথে আমার মাথার মধ্যে কেমন একটা ইলেকট্রিক শকের মতো লাগলো, চিলিক দিয়ে উঠলো। এটার পর আমি জ্ঞান হারিয়ে ফেলি। সকালে ঘুম ভাঙে মালিকের ডাকে। উঠে দেখলাম আমার ঘরের ভেতরে আমার বিছানাতেই আমি শুয়ে আছি। ঘুম থেকে উঠেই এক দৌড়ে আয়নার সামনে যায় দেখি গলার কি অবস্থা। দেখলাম না, গলায় কাটা বা তেমন কোনো দাগ নাই। আমি মালিককে রাতের ঘটনা বলি। মালিক বলে, দেখো এটা পাহাড়ি মরুভূমি এলাকা, এখানে দুষ্ট প্রকৃতির জিন থাকা খুবই স্বাভাবিক। মালিক আমাকে এক গ্লাস পানি দিয়ে দোয়া পরে দেয়, ফু দিয়ে খাইয়ে দিয়ে চলে যায়। আর বলে ওখান থেকে ভয় পেয়ে এসে ঘুমিয়েছ, তাই হয়তো খারাপ স্বপ্ন দেখেছ। এবার আমিও আসলে ওই প্রভোকেশনের পর মালিকের কথাটা ধরেই নেই যেটা স্বাভাবিক। এরপর থেকে প্রায় 10 দিন কিছুই হলো না, আমি স্বাভাবিক হয়ে গেছি। 11 দিনের মাথায় রাতের বেলায় আমার ঘুম ভাঙে। কে যেন অনেক কষ্ট নিয়ে কান্না করছিল। আমি ভাবলাম কে কান্না করছে। বাইরে বের হতেই মনে হলো মাজরার পেছন থেকে আওয়াজটা আসছে। আমি মাজরার পেছনে যেতেই দেখি কে যেন গলায় হাত দিয়ে গড়াগড়ি করছে। আমি সামনে যেতে দেখি লোকটার গলার নসটা কাটা, গলাটা কাটা। মুরগির গলা কাটলে যেভাবে রক্ত গড়িয়ে পড়ে সেভাবে রক্ত পড়ছে গলা থেকে। চারিপাশের বালিটা ভিজে গেছে রক্তে। বাঁচার কাকুতি মিনতি করছিল, আমাকে যেন বলার চেষ্টা করছিল বাঁচাও আমাকে। আমি কি করব বুঝতে পারছি না। লোকটার গলাটা কেমন কাপড় দিয়ে বেঁধে দিলে হয়তো রক্ত পড়া কমে আসবে। আমি এক দৌড়ে মাজরার ভেতর থেকে এসে দেখি ছেঁড়া লুঙ্গি নিয়ে যাওয়া যায় নাকি। গিয়ে তার গলা বাঁধতে অবাক হয়ে গেল, দেখলাম যে সেখানে কেউ নাই। আশেপাশে তাকিয়ে দেখি কেউ নাই। 2-1 কিলোমিটারের বসত বাড়ি নাই সেখানে চলে যাবে। আর একটা লোক দৌড়ে গেলেও তো বোঝা যাবে, কিন্তু সে দৌড়ে কেন সে তো উঠতে পারতো না। খেয়াল করলাম বাকিগুলো একেবারে বালিগুলো একদম শুকনো, রক্তের কোনো ছাপ নাই। আমি এবার একটু ভয় পেয়ে যাই। আমার কয়েকদিন আগের ঘটনার কথা মনে পড়ে। আমি ভয়ে একটা দৌড় দিই। এক দৌড়ে রুমে চলে আসি। আর কোনো ঘুম নাই। জেগেই পার করে দিই রাতটা। একটু পর আমার কানে বাজতে থাকে সেই লোকের বাঁচার আকুতির আওয়াজগুলো। আমার মনে হচ্ছিল ঘরের চারিপাশে কারা যেন মাটিতে গড়াগড়ি করছে আর ধস্তাধস্তি করছে। আবারও শুনতে পাই খেজুর বাগানে কারা যেন ডাল কাটছে আর অদ্ভুত কার্যকলাপ করছে। সারা রাত তাই চলল। দূর থেকে যখন ফজরের আজানের শব্দ ভেসে আসলো, এরপর থেকে আর কোনো আওয়াজ আসলো না। তবে একটা পচা বোটকা গন্ধ আসছিল। সকাল 9টার দিকে আমার মালিক আসলে আমি সব বলি ওনাকে। আমার মালিকের মুখে একটা চিন্তার ভাঁজ লক্ষ্য করলাম। আমার কথা শুনেই সেও ভয় পেয়ে যাচ্ছে। এটা বুঝতে পারলাম সে ভয় পেয়েছে, কারণ আমাকে বুঝতে দেয়নি। মালিক বলেন যে আচ্ছা তুমি ভয় পেও না, এগুলো নিয়ে আমি তোমার সাথে কাজ করার জন্য আর একটা লোক দিই। এই বলে মালিক সেদিনের মতো চলে যায়। তো এইসব লোকগুলা ঘটনার সুবিধার্থে বলছি, এইসব এলাকায় উটের খামারিরা ডেট ওভার হয়ে যাওয়ার রুটি ফ্যাক্টরি থেকে কিনে এনে কিনে আনে উটের খাবারের জন্য। উটের খাবার হিসেবে ব্যবহার হয় বলে আরবিতে এদেরকে খাবুজ বলে। পরের দিন বৃহস্পতিবার দুপুরে মালিক এসে উটের জন্য খুবুজ কিনে এনেছে 1 গাড়ি। এগুলো ছেঁড়ার জন্য তো লোক লাগবে, একা পারবো না। তো এগুলো খেজুর বাগানের সাইডে রেখে দিই। বিকালে যখন কাজের লোক আসবে 2 জন মিলে উটের খাবার সাইজ মতো ছিঁড়ে রাখো। মালিক এটা বলল। মালিক চলে গেল। সন্ধ্যার আগে উট আর ভেড়া ঘরে বন্দি করে রেখে আমিও চলে যাই। রাতে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়লাম। চিন্তা করলাম কাজের লোক হয়তো সকালেই আসবে। আমি ঘুমিয়ে যাই। হঠাৎ রাতে ঘুম ভাঙে। ঘড়িতে তখন রাত 1:30।
বাইরে পলিথিনের কাগজ ছিঁড়লে যেরকম খসমস খসখস শব্দ আসে সেরকম শব্দ আসছিল। আমি বাইরে এসে দেখি কিছুই দেখা যাচ্ছে না অন্ধকারে, শুধু খেয়াল করলাম যে খেজুরের বাগানের সাইডে খবুজের প্যাকেট রাখা ছিল, আওয়াজ সেখান থেকে আসছে। তো ভালো করে অন্ধকারে তাকাতে দেখি একটা লোক বসে আছে। আমি ভাবলাম হয়তো আমি ঘুমানোর পর সেই কাজের লোকটা আসছে। আমি ঘুমিয়েছি ভেবে হয়তো ডাকে নাই। এগিয়ে কাছে গিয়ে বললাম, আরে ভাই, আমার ডাকলেই তো পারতেন, একা একা করার দরকার কি ছিল? দেখি লোকটা খবুজ কামড়ে কামড়ে খাচ্ছে। অন্ধকারে মুখটা বোঝা যাচ্ছিল না, আমি বুঝতে পারছি সে খবুজ খাচ্ছে। আর এটা তো খারাপ খবুজ, এটা মানুষ খায় নাকি? এটা তো খারাপ, ওভারডেটেড, এগুলি খেলে মানুষের পেট ব্যথা হয়ে যাবে। এগুলো বলে আমি সেই লোকটার হাত থেকে খবুজ ফেলে দেওয়ার জন্য হাত বাড়িয়ে দিই। লোকটা রাগান্বিত দৃষ্টিতে আমার দিকে তাকায়। অন্ধকারে কিছুই দেখা যায় না, তবে বুঝতে পারছিলাম সে রাগ হয়ে যাচ্ছে আমার দিকে তাকিয়ে। তার চোখগুলো হঠাৎ কেমন জানি জ্বলে উঠল। এই জল কোনো স্বাভাবিক জল চোখ নাই। অন্ধকারে লাইট যদি আপনি গাড়ির হেডলাইট করেন কোনো পশুর দিকে, প্রাণীর দিকে, সেরকমভাবে জল করে, ঠিক সেরকম অনেকটা রীতিমতো আলো ছড়াচ্ছে সেখান থেকে। আমি ভয় পেতে লাগলাম। চোখ থেকে বিকিরিত হওয়া আলোয় দেখলাম এটা সেই লোকটা যাকে দুই তিন দিন আগে গলা কাটা অবস্থায় মাজরার পেছনে দেখেছিলাম। আমি ভয়ে পাথর হয়ে যাই। লোকটা আমার দিকে তাকিয়ে হাসছিল। সে কি হাসি! এত শব্দে আর এত বড় করে মুখ, হা হা করে হাসছিল, যেন হাসির শব্দ দূরে থেকে টাস টাস করে আবার ফিরে আসছে, প্রতিধ্বনিত হচ্ছে। ততক্ষণে আকাশের শেষ রাতের ছোট্ট চারটা হালকা জ্যোৎস্না ছড়াতে লাগলো। দেখলাম হাসার তালে তালে সে উপরের দিকে লাফাচ্ছে। তার চেহারা দেখে মনে হচ্ছিল যেন স্রোতের মতো গল গল করে রক্ত বের হয়ে পড়ছে তার মুখ থেকে, আর মুখের এক পাশে পোকা কিলবিল করছে। আমাকে উদ্দেশ্য করে বলল, অনেকদিন ভালো কিছু খাই না, খাইতে দে। এতক্ষণ পর্যন্ত আমি পাথরের মতো দাঁড়িয়েছিলাম, তাকিয়েছিলাম। নিজের উপর কোনো নিয়ন্ত্রণ ছিল না। এরপরে আমার আর কিছু মনে ছিল না। আমি দেখি হুঁশ ফিরে আমি রুমে শুয়ে আছি, আমার মালিক পাশে আর নতুন কাজের লোকটা। আমি জিজ্ঞেস করলাম, আমি রুমে কিভাবে আসলাম? কাজের লোকটা বলল, সকাল 7টায় যখন আসি মালিকের সাথে, এসে দেখি আপনাকে না পেয়ে খোঁজাখুঁজি করতে করতে মাজার পেছনে যে দেখতে পাই, আপনাকে রুমে নিয়ে আসি। এই হলো ঘটনা। তারপর প্রায় 7 দিন আমার গায়ে জ্বর ছিল। জ্বর কমছিলই না, আমার কাজগুলো ছেলেটাই করছিল। জ্বর নিয়ে আর কতদিন কাটাবো? মালিককে বললাম যে আমাকে দেশে পাঠিয়ে দাও, আমি ভালো হলে আবার আসবো। মালিক আমাকে বাইরে নিয়ে গেলেন, বললেন যে তোমার সাথে যে ঘটনাগুলো ঘটেছে তুমি কি সে নতুন ছেলেটাকে বলে দিয়েছো? আমি না সূচক মাথা নেড়ে জানাই। মালিক বলল, কয়েকটা দিন অপেক্ষা করো, নতুন ছেলেটাকে একটু কাজগুলো বুঝিয়ে দাও, সেই কাজগুলো শিখে নিলেই মালিক বলল আমাকে দেশে পাঠিয়ে দেবে। পরদিন সকালে যখন উঠি তখন দেখি নতুন কাজের লোকটা নাই, দরজা খোলা। আমি জোরে ডাক দিলাম, কোনো সাড়া পেলাম না। জ্বর নিয়ে বাইরে এসে দেখি খেজুর গাছের নিচে সেই লোকটা পড়ে আছে। তার গায়েও অনেক জ্বর, আমার থেকেও বেশি জ্বর। আমি প্রায় 20 মিনিট মাথায় পানি ঢালার পর তার জ্ঞান ফিরলে আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছিল আপনার? বাইরে পড়েছিলেন কেন? ভয় পাইছেন নাকি? উনি বললেন, রাতে কিছু শব্দে তার ঘুম ভাঙে। যে এখানে আসার আগে মালিক বলেছিল এখানে রাতে চোর আসে মাঝে মাঝে। ঘুম ভেঙে যাওয়ার পর বাইরে গিয়ে দেখি খেজুর গাছের সারির লাস্টের দিকে যে সারিতে যে গাছটা ছিল, ওই গাছটা ক্রস করার পর ওখানে কে জানি ভেতরে ঢুকলো। তা আমি ভাবলাম চোর আসছে, চোর যেন টের না পায়, সেই জন্য পেছন দিয়ে ঘুরে গাছের সামনে গিয়ে দেখি কেউ নাই। আমি আবারও সামনে এগোতেই দেখি আমি প্রথমে যেখানে দাঁড়িয়েছিলাম সেই গাছের নিচে কে যেন দাঁড়িয়ে আছে, ধীরে ধীরে যেন গাছের উপর ওঠার চেষ্টা করছে। আমি চুপি চুপি সে গাছের নিচে যাওয়ার পর দেখি লোকটা গাছের মাথায়। আমি লোকটাকে বলি, এই নামুন, এত রাতে খেজুর চুরি করতে হয় নাকি? আমাদের বললে কি দিতাম না? কিন্তু সেই লোকটা নাম ছিল না। আপনাকে ডাকলাম, আপনিও তো শুনেন নাই। রাগের বশে আমি নিজেই উঠে যাই গাছে। যখনই পা ধরে টান দিতে যাব, চাঁদের আলোতে দেখতে পেলাম লোকটা স্বাভাবিক না। মাথার একটা পাশে পোকা কিলবিল করে, গলা দিয়ে রক্ত পড়ছে। আমার দিকে তাকিয়ে হাসছিল। যেহেতু আমি তার নিচে ছিলাম, রক্তগুলো সোজা আমার মুখের উপর পড়ছিল, বিদঘুটে, আর সেই যে কি দুর্গন্ধ। আমি গাছ থেকে পড়ে যাই ভয়ে। এরপর দৌড়ে এসে বিছানায় দেখি আপনি নাই। আপনাকে আমি ডাকতে শুরু করি। আমি ভয়ে শেষ হয়ে যাচ্ছিলাম।
তখন আপনি বাড়ি থেকে আমাকে বললেন বিছানার পাশে টর্চ লাইটটা নিয়ে বাইরে আসতে। আপনার কথা শুনে আমি একটু সাহস পাই, আর লাইটটা নিয়ে আপনার কাছে যাওয়ার পর দেখি আপনি কারো পিছনে ছুটছেন আর আমাকে সেদিকে ডাকছেন। আমি সেদিকেই যেতে থাকি। তো আপনি মাঝের বাউন্ডারি পেরিয়ে মরুভূমির দিকে দৌড়াচ্ছেন। আপনার পেছনে আমিও কিছু দূর যাবার পর যখন দেখি আপনার দিকে লাইট ফোকাস করি, তখন আর আপনি নাই। যে লোকটা দৌড়াচ্ছে তার মাথা নাই, কাটা গলা দেখা যাচ্ছে, সেখান থেকে রক্ত ফিনকি দিয়ে পড়ছে। ওই যে জুব্বাটা পরা ছিল সাদা জুব্বা লাল হয়ে গেছে। আমি বুঝে যাই আসলে আমার সাথে খারাপ কিছু হচ্ছে। আমি হোঁচট খেয়ে বালির উপর পড়ি। ওঠার চেষ্টা করতেই দেখি সেই খেজুর গাছের উপর যাকে দেখেছি সেই লোক তার অর্ধেক গলা মুখটার মধ্যে যে পোকা আছে সেগুলা নিয়ে আমার পাশে এসে দাঁড়িয়ে আছে। মানে আমি তার পায়ে দুই পায়ের মাঝে পড়ে আছি, আর সেই মুখ থেকে বুদবুদ বলা রক্ত আবার আমার শরীরে পড়ছে। সে আস্তে আস্তে উবুত হচ্ছে আমার দিকে, আর হাতে থাকা ধারালো কিছু দিয়ে আমার গলায় আঘাত করছে। এরপর আর মনে নেই, এই যে চোখ খুললাম আপনাকে দেখছি। তারপর তার কাপড়ে দুজনেই রক্তের দাগ খুঁজতে লাগলাম, কিন্তু কোনো দাগ ছিল না। কিন্তু বুদবুদ গন্ধটা আমিও পাচ্ছিলাম তার গা থেকে, যে গন্ধটা আমি চিনি। আমি তাকে সান্ত্বনা দিয়ে আমাদের যে কফিল আছে তাকে ফোন দিয়ে দ্রুত মাজরায় আসতে বলি। কফিল আসলে সেদিন আমরা দুজনেই তাকে অনুরোধ করি আমাদের এখান থেকে সরিয়ে নিয়ে যান। মালিক কয়েকদিন সময় চেয়েছে, আজ আবার তার আসার কথা, দেখি আজ কি করে। এই ঘটনা বলার পর সেই বাংলাদেশি বলতেছে যে সাজিদ ভাই, আমি এই অবস্থায় আর থাকতে পারবো না, আমি খুবই অসুস্থ, কয়েকদিন পর চলে যাব। দেখলাম লোকটা হাঁপাচ্ছে, মানে কথাগুলো বলতে বলতে সে ক্লান্ত। তখন দুপুরের টাইম ছিল। সেই বাংলাদেশি আমার সামনে থাকতে আমার আব্বুজি দোকান বন্ধ করতে আসে। তা আব্বুকে বললাম এই বাংলাদেশি ভাইয়ের সাথে কথা হচ্ছে, মানে প্রায় সবই শোনালাম। আব্বু বলল আচ্ছা শোনো তাহলে, এসবের পেছনে আর একটা ঘটনা আছে, এটা খুবই কম লোকই জানে। তোমার যে মালিক আছে ওনার নাম তালেব বিন সালা না? সে বলল হ্যাঁ। এই তালেবের বাবার নাম আবুল সালাহ। সালারা ছিল দুই ভাই। আবুল সালাহ এর বাবা মারা যাওয়ার আগে সব সম্পত্তি দুই ভাইকে ভাগ করে দেয়, কিন্তু এই মাজরার প্রতি তার বড় ভাইয়ের লোভ ছিল আগের থেকেই। সালার বড় ভাই তার বাবাকে ভুলিয়ে ভালিয়ে মাজরাটা লিখে নেয় নিজের নামে। তাদের বাবা মারা যাওয়ার পর সালাহ জানতে পারে যে এটা তার ভাই নিজের নামে লিখে নিয়েছে। এটা মেনে নিতে পারে নাই। সালাহ তার ওর ভাইকে মাজরা দেখানোর কথা বলে ডেকে নিয়ে যায়, আর ওই মাজরার পেছনে নিয়ে বড় ভাইকে ছুরি দিয়ে গলা কেটে মেরে ফেলে। 3-4 দিন পর লাশের খোঁজ পাওয়া যায়, দেহের এক সাইড পোকায় ধরা ছিল। পুলিশ আসে সন্দেহের কারণে, সালাহকে ধরে নিয়ে যায় এবং সালাহ বলে যে তার ভাইকে সে নিজেই গলা কেটে খুন করেছে। তারপর থেকে সেই মাজরার দিকে কেউ যেতে চাইতো না। অনেকে বলে সেটার আশেপাশে গেলেও নাকি গলা কাটা লোকের আর্তনাদ শোনা যেত। অনেকে তো আগে রাতের বেলায় দেখতে পেত যে পুরো খেজুর বাগান দাউ দাউ করে আগুন জ্বলছে। এমনকি আমি নিজেও বহুবার অনেক অস্বাভাবিক ব্যাপার দেখেছি। রাতে সেদিকে তাকালে এতদিন এই মাজরা পরিত্যক্ত ছিল, এই কিছু বছর হলো সেরকম অদ্ভুত কিছু দেখার কথা কেউ বলে না। এই কয়েকদিন যাবৎ শুনছি, এখন শুনছি। তারপর সালার ছেলে নতুন করে আবার যখন এখানে খামার শুরু করে, কাজের লোকেরা এসব দেখতে পেত। তখনই লোক বেশ থাকতো না এখানে খুব একটা। তোমার আগেরও কয়েকজন আগে আছে, ভয় পেয়ে চলে গেছে। এখন হয়তো তুমি আসছো। এরপর তাকে বিদায় দিয়ে আমি আর আব্বু চলে আসি। সেই বাংলাদেশে চলে যাওয়ার পর থেকেই তালেব বিন সালাহ আর কোনো কাজের লোক সেখানে পাঠায়নি। পাঠালেও দিনের বেলা কাজ করে রাতে গাড়ি করে অন্য জায়গায় চলে যেত। মাঝখানেক পর তালেব সব ঘর বাগান সরিয়ে ফেলে, আর তারপর তারপর থেকে এটা দূর থেকে কেবল ফাঁকা জায়গায় পাহাড়ের মতোই পড়ে আছে। ওই জায়গাটা কেউ কেনে নেই। আর এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন অনিক মাহমুদ, উইসকনসিন, ইউনাইটেড স্টেটস থেকে, এবং তিনি তার বন্ধু র্যান্ডির মামা উইলিয়ামের একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন। তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন ঘটনাটি আমার মতো করে আপনাদের কাছে প্রেজেন্ট করি। আমি চলে যাচ্ছি অনিকের পাঠানো ঘটনায়। 90-এর দশকের কথা। র্যান্ডির মামা উইলিয়াম তখন 19 বছর বয়স। 19 বছর বয়স মানে তিনি তার টিনেজ বয়সের একদম শেষ মাথায় আছেন, এবং তারা তখন নতুন বাড়িতে মুভ করেন। বাড়িটা ছিল শহরের একটা প্রান্ত এলাকায়, এবং যেখানে একটা লেক আছে, ওই লেকের কাছেই তাদের কমিউনিটি। এই কমিউনিটির বিশেষ একটা ব্যাপার হচ্ছে কমিউনিটিটা খুব নির্জন এবং বেশ পুরনো। আর এই কমিউনিটির
পাশেই মানে কমিউনিটির যে রাস্তাটা ওটা ছাড়িয়ে একটু সামনে গেলেই যে রাস্তাটা পড়ে সেটা হচ্ছে একটা পুরনো সেমিটারির রাস্তা। তো যাই হোক, সেই সেমিটারি মানে হচ্ছে কবরস্থান, পুরনো কবরস্থান, এবং এই কবরস্থানটা নাকি অনেক পুরনো, প্রায় 100 বছরেরও বেশি পুরনো। তো যেহেতু উইলিয়ামদের বাসায় যাওয়ার পথটাই ওই রাস্তায়, উইলিয়ামদের প্রতিদিনই ওই রাস্তা মারানো পড়তো, কবরস্থানের সামনে দিয়ে যাওয়া পড়তো। আর উইলিয়াম মাঝে মাঝে তার বন্ধুদের নিয়ে যখন তার বাসায় আসতো বা তাদের এলাকায় আসতো, তো বন্ধুরাও অনেক কথা বলতো। তো যাই হোক, তার এক বন্ধু ওই কবরস্থান সম্বন্ধে তাকে অনেক কথা বলে যে এই কবরস্থানটা হন্টেড, এটার মধ্যে অনেকগুলো ঘটনা আছে যেগুলো হন্টেড ঘটনা, এইখানে কিন্তু রাত্রেবেলা উল্টাপাল্টা জিনিস ঘটে। উইলিয়াম, তুই কিন্তু কখনোই এদিক দিয়ে ঘোরাফেরা করবি না, মানে রাতের বেলা, তুই তো অনেক কিউরিয়াস মাইন্ড। উইলিয়াম একটু কিউরিয়াস মাইন্ড ছিল, যেটা হয় টিনেজ বয়সে থাকে। উইলিয়াম শুনতো বন্ধুদের কাছে, তো সেও মোটামুটি একটু ঘাটাঘাটি শুরু করে। তখনকার সময় ইন্টারনেট কেবল আসছে, এত ফাস্ট না, তারপরে টুকিটাকি সে খোঁজ খবর নিয়ে মানুষের কাছ থেকে জানার চেষ্টা করে কবরস্থান সম্পর্কে। সে ওখানে শোনে যে এখানে নাকি বেশ স্পুকি ঘটনা ঘটে, এগুলো কিন্তু উইলিয়াম শোনে। তো শোনার পরে তার মধ্যে কিউরিয়াসিটি জন্ম নেয়। তো সে যেটা করে, প্রথম তার বাসার জানলা দিয়ে সে দেখতো, লেকটার দিকে তাকায় থাকতো, সামনে দূরের দিকে তাকায় থাকতো যে ওখানে কি আছে, হ্যাঁ মানে কিছু ঘটে কিনা। অনেক রাত এরকম গেছে, জানলা খুলে, তখন সামারের সময়, জানলা খুলে সে ওখানে বসে আছে, বাতাস আসতেছে তার ঘরে, খুব সুন্দর বাতাস, কিন্তু সে কিছুই দেখে না। কিন্তু মিস্টিক মনে হয়, কবরস্থানটা দূরে দেখলে মিস্টিক লাগে, অনেক টুমস্টোন আর অনেক কিছু। তো উইলিয়ামের বন্ধু বান্ধবরা অনেকেই তাকে বলে যে একদিন যাবি নাকি এখানে। তো উইলিয়াম তাদের কথায় সায় দেয় না, কারণ সে জানে তার বাসায় বিশাল সমস্যা হবে। তার বাবা এমনি তার উপরে মানে সবসময় চটে থাকে আর কি, তাকে যতটুকু পারে কাজকর্ম করাতে চেষ্টা করে তার বাবা, মানে উল্টাপাল্টায় ঘোরাঘুরি তার বাবার পছন্দ না। তো উইলিয়ামের তখন নতুন কলেজ লাইফ শুরু হয়েছে, সারাদিন পড়াশোনা, বেশ চাপ, পড়াশোনা করতে হয়। আর সপ্তাহে 3 দিন সে পার্ট টাইম কাজের জন্য অ্যাপ্লাই করে বিভিন্ন জায়গায়। তো বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করাতে তার একটা জায়গায় কাজ হয়ে যায়, সেটা হচ্ছে একটা ভিডিও ক্লাব, মানে যেখান থেকে মানুষ VHS DVD এগুলো ভাড়া নিত, গেমস এসব। তো ওখানে কাজ হয়ে যায় সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত, বেরোতে 11টা। তো উইলিয়াম ওখানে জয়েন করার পর তার বেশ ভালোই লাগে, কারণ সে ওখান থেকে বিভিন্ন মুভি টুভি ভাড়া নিত, সেখানে তার চাকরি হয়েছে, তো বেশ ভালো লাগে। তো যেতে হইতো কিন্তু সেই ওই রাস্তা দিয়েই, ওই যে সেই সেমিটারির সামনে রাস্তা দিয়ে তাকে যেতে হইতো। তো এইটারে সে সিরিয়াস কিছুই মনে করতো না। বিকালের দিকে দেখা যেত যে হালকা ওখানে রাশ কম, মানুষজন কম চলাফেরা করে, কারণ পুরোনো একটা সেমিটারি ওখানে। তো বিকালের দিকে রাশ কম, রাতে ফেরার সময় একটু অস্বস্তি লাগতো তার, কারণ রাতে যখন ফিরতো তখন মানুষজন থাকতো না, ওই রাস্তাটা কেমন যেন নির্জন হয়ে যায়, কেমন যেন গা কাটা দেওয়ার মতো একটা অবস্থা। তো সে বুঝতেছে উইলিয়াম যে শীত যদি আসে তাহলে তো খুবই খারাপ অবস্থা হবে এখানে। ততদিন অবশ্য সে গাড়ি কিনে ফেলবে, তার প্ল্যান আছে যে কাজ করতেছে সে গাড়ি কেনার জন্য। তো যাই হোক, এরকম একটা সময়, তখন কিন্তু মোটামুটি গরম কমে গেছে, বেশ খানিকটা ঠান্ডা আবহাওয়া আর কি। এই সময় একদিন উইলিয়াম ওখান থেকে আসতেছে রাতের বেলা কাজ শেষ করে, এবং তার সাথে ওই দিন সে মুভি রেন্ট করছে, আর তার সাথে খাবারের প্যাকেট, এটা নিয়ে সে আসতেছে প্যাডেল করে, বেশ মানে ভালো লাগতেছে আর কি তার কাছে, আবহাওয়াটা খুব সুন্দর, ঠান্ডা আবহাওয়া। তো সে কিন্তু প্যাডেল করতে চলে আসছে সেমিটারির গেটের কাছে। তো এইখানে যখন সে আসে, প্রতিদিন দেখে যে দরজাটা বন্ধ, এবং ওরকমই একটা মানে লুক, এরকম মানে অ্যাজ ইউজুয়াল একটা লুক, দরজা বন্ধ সেমিটারি, এটা কেমন যেন একটু গা শিরশির করে চলে যায়। আজকে আসার সময় সে দেখলো যে সেমিটারি গেটটা খোলা, বেশ খানিকটা খোলা। তো উইলিয়ামের কাছে একটু অবাক লাগলো যে রাতের বেলা সেমিটারির গেট খোলা কেন, মানে এটা আনইউজুয়াল মনে হলো তার কাছে। আর তার মাইন্ডে একটা মানে কিউরিয়াসিটি কাজ করলো। তখন সে ফট করে সাইকেল থেকে নেমে গেল এবং সাইকেলটাকে টেনে নিয়ে আসলো। তার যে খাবারের আর এই যে VHS-এর যে ব্যাগ, সেটা কিন্তু বাঁধা সাইকেলের সাথে, মানে মাঝখানে যে রডটার উপরে। তো সে সাইকেল নিয়ে আস্তে আস্তে টেনে আসছে, সে দেখতেছে দরজা খোলা, ভিতরে উকি দিল, দেখলো অন্ধকার, ওই যে চাঁদের আলো হালকা পড়ছে, ওই পেভিং করা রাস্তা চলে গেছে। তো উইলিয়াম সাইকেল নিয়ে ঢুকে গেল ওই জায়গায়। সে আসলে মনে করেনি যে দরজা খোলা বা এটা কে খুললো, সে মানে কিউরিয়াসিটি থেকে সাইকেল নিয়ে ভিতরে ঢুকে গেছে। সাইকেল নিয়ে ভিতরে ঢুকে সে হাঁটতেছে, ডানে বামে তাকাইতেছে, কেউ নাই, মানে পুরা নীরব নিথর, রাতের বেলা পোকা ডাকতেছে এরকম। উইলিয়ামের কাছে আবার বেশ ভালো লাগলো, কারণ সে খুব হরর মুভি টুভি লাইক করতো। পুরো জনমানব শূন্য সেমিটারি, মানে কেউ নাই, রাতের বেলা চাঁদের আলো হালকা পড়ছে, চারিদিকে ছড়ায় আছে, এবং গাছগাছালের ছায়া পড়ছে, এবং সেই যেখান থেকে মানে নামতেছে উঁচু জায়গা, সেই জায়গা থেকে নিচের দিকে কিন্তু দেখা যাচ্ছে লেকটা চকচক করতেছে, এবং এই লেকটাই কিন্তু তাদের যে কমিউনিটি ওটার মধ্যে সাইড দিয়ে গেছে। তো সে দেখতেছে ওখানে চাঁদের আলো লেকের পানিতে চকচক করতেছে। তো তার কাছে বেশ মানে ভালো লাগলো, এবং সে এখানকার সম্পর্কে অনেক ঘটনা পড়ছে, এই সেমিটারি সম্বন্ধে অনেক ঘটনা পড়ছে, যে এটা সম্বন্ধে অনেক রকম স্পুকি ঘটনা প্রচলিত আছে।
তো উইলিয়ামের মনে হলো গেট যখন খোলা পাইছে, আমি যখন ঢুকছি আমি একটু সাইকেলটা চালাই এখানে, রাস্তাটা কিন্তু চিকন চিকন রাস্তা, খুব সুন্দর। তো উইলিয়াম করলো কি, তার সাইকেলের সামনে ল্যাম্প ছিল, মানে একটা ফ্ল্যাশ লাইট এরকম সে একটা ক্লাম দিয়ে আটকে রাখতো, ফ্ল্যাশ লাইটটাকে অফ করে দিল, দিয়ে সে আস্তে আস্তে সাইকেলটা সামনে ঠেলে প্যাডেল মারা শুরু করলো, উঠে গেল সাইকেলে। সাইকেলের এই যে চাক্কার একটা শব্দ, ওইটা ছাড়া আর কোনো শব্দ নয়, ওইটাই শব্দটা পাচ্ছে, আর সে কেট 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 করে শব্দ করে সামনে যাচ্ছে। তো যেতে যেতে সে একটা দেখলো সার্কেল, এরকম গোল সার্কেল, ওটার মাঝখানে একটা এরকম বড় একটা স্ট্যাচু, বেশ বড় স্ট্যাচু, অনেক ভারী, অনেক বড়, এবং কেমন যেন স্ট্যাচুটা চাঁদের আলোতে দেখতেই ভয় লাগে ওখানে বসানো, এবং খুব রিয়েলিস্টিক মনে হয়। এবং ওই স্ট্যাচুর নিচেই একটা বড় একটা টুমস্টোন, কোনো একজনের সমাধি সেখানে। তো ওইটার পাশ দিয়ে এসে ঢুকলো, টেম্পারেচার মনে হলো আরও খানিকটা এখানে ফল করছে। তো উইলিয়াম ওখান থেকে ঘুরে একদম একটা সার্কেল করে যখন নাকি বাদিক দিয়ে ঢুকছে আরেকটা রাস্তায়, সেখানে ঢুকতে সে শব্দ পেল, মনে হলো যে কতগুলা মানে বাচ্চা কাচ্চা যদি মানে হাসি তামাশা করে, দুষ্টুমি করে, মানে কোলাহল করে, সেরকম একটা শব্দ। সে চিন্তা করলো এখানে কারা ঢুকছে, এখানে কি কোনো গ্রুপ অফ কিডস ঢুকছে নাকি, দরজা তো খোলা পাইছে। তো সে করলো কি, সাইকেলটা আস্তেই করে আরেকটু সামনে নিয়ে চিন্তা করলো যে এখানে যদি তাকে আবার সাইকেল সহ কেউ দেখে কি সমস্যা হবে, বা এখানে মানে কারাই ঢুকছে আমি তো দেখতে পাবো না। তো সে সাইকেল থেকে নেমে গেল, নেমে দেখলো যে সামনে একটা উঁচু জায়গা, মানে দুই পাশে এরকম দেয়ালের মতো প্রায় 2-3 ফিট মতো উঁচু হবে জায়গাটা, পাশে আবার ঘাসের লন। তো সে তার সাইকেলটাকে আস্তে করে ওখানে শোয়া রাখলো, এবং তার যে ওই খাবারের প্যাকেট ট্যাকেট ওগুলো শোয়া রাখলো, মানে পুরো সাইকেলটাই ওখানে শোয়া রাখলো দেয়ালের পাশে। আর সে তার ওই ক্লাম থেকে তার ফ্ল্যাশ লাইটটা খুলে নিল, নিয়ে সামনের দিকে যাচ্ছে। মূল কারণ হচ্ছে ওই যে শব্দ পাইছে সে, বাচ্চা কাচ্চার যে হই হুল্লোড় টাইপের, চিন্তা করতেছে যে এই শব্দগুলো যে পাচ্ছে মনে হচ্ছে কিশোরী সব, এরা এত রাত্রেবেলা এখানে ঢুকছে কেমনে। আবার চিন্তা করতেছে এরা কি মানে অ্যাডভেঞ্চার প্রিয় কিডস, এরাই কি এখানে ঢুকে মাঝে মাঝে এরকম এসে। সে তো জানে, তার নিজেরও খুব আগ্রহ ছিল, আরও কম বয়সে, আজ থেকে 4-5 বছর আগে তার খুবই আগ্রহ ছিল এরকম। তো সে ভাবলো এরাই কিনা, রাত্রেবেলা তো মানে জায়গাটা তো খুব সুন্দর লাগতেছে তার কাছে, মানে খুব সুন্দর, বাতাসটা ঠান্ডা ঠান্ডা, এখানে টেম্পারেচার আরও কমে গেছে, মানে তার শরীরে, উইলিয়ামের শরীরে যদিও জ্যাকেট পরা। তো সে ফ্ল্যাশ লাইটটা নিয়ে আস্তে আস্তে হাঁটা দিল। তো যেদিকে শব্দ হচ্ছে ওদিকে সে এগিয়ে যাচ্ছে, এবং দেখতেছে এরকম অনেকগুলা এরকম সে মানে মোড় নিয়ে নিল, এর পাশে গাছগাছালি আছে, লেকটা দেখা যাচ্ছে, অনেকগুলো মোড় সে নিয়ে নিল। তো নিয়ে এক জায়গায় আসছে, ঢুকছে, সেখানে দেখলো একটু উঁচু জায়গা, হ্যাঁ মানে একটু পাহাড়ের মতো, টিলার মতো উঁচু জায়গা, এবং দুই পাশে গাছ এরকম করে ছেয়ে আছে দুই পাশ দিয়ে। তো সে হাঁটতে হাঁটতে গাছগুলোর কাছে আসলো। এই জায়গাটা বেশ অন্ধকার, এখানে দেখা যাচ্ছে না, চাঁদের আলো ওই টিলার মতো উঁচু জায়গাটার মধ্যে একটু পড়ছে। তো এখান থেকে সে অন্ধকারে দাঁড়ায় আলোর জায়গাটার মধ্যে দেখতে পাচ্ছে ওই জায়গায় মনে হচ্ছে অনেক টুমস্টোন আছে, ছোট ছোট অনেকগুলো টুমস্টোন কাছাকাছি। অবাক হলো, এবং ওইখান থেকে মনে শব্দটা বেশি আসতেছে, মনে হচ্ছে মানে হই হুল্লোড় টাইপের, বাচ্চাদের হই হুল্লোড় টাইপের। তো সে আস্তে আস্তে এগিয়ে গেল, সে জাস্ট দেখবে, মানে কিউরিয়াস। আর সে চিন্তা করছে তাকে যদি দেখেও ফেলে বাচ্চারা, সে তাদের সাথে কথাবার্তা বলবে আর কি, যে তোমরা এখানে আসছো রাতের বেলা, এটা ঠিক না, এরকম কিছু একটা বলবে আর কি, তাদেরকে ওয়ার্নিং দিবে যে রাত্রের বেলা এরকম এসব জায়গায় ঘোরাঘুরি করা ঠিক না। তো বলতে বলতে সে সামনে এগিয়ে গেল, বেশ খানিকটা এগিয়ে গেছে সে, কিন্তু এই শব্দ পাচ্ছে কিন্তু কাউকে কিন্তু দেখতে পাচ্ছে না চাঁদের আলোতে। তো আরও যখন কাছে গেল মনে হলো জায়গাটা অনেকটা কুয়াশাচ্ছন্ন, মানে হালকা মিস্ট দিয়ে ঢেকে গেছে, মানে এক হাঁটু সমান মিস্ট হবে ফ্লোর থেকে। তো তখন সে বুঝলো যে এই জায়গাটাই দেখা যাচ্ছিল আগে চাঁদের আলো পড়ে, এইখানে মনে হচ্ছে লাইভ সে শব্দ শুনতেছে মানুষের। এখন মনে হচ্ছে টিনের ছেলে মেয়ে ছাড়াও সে বয়স্ক মানুষেরও কণ্ঠ শুনতেছে। তো সে হাঁটতে হাঁটতে আর একটু সামনে চলে আসলো, সেই যে গাছগাছালির অন্ধকার যে ঝোপঝাড় ওইটার ভেতর থেকে বের হয়ে একটু সামনের দিকে আসলো। কুয়াশা তখন তার নিজের পাও কুয়াশার নিচে। সে তাকায় দেখতেছে তার থেকে বেশ খানিকটা দূরে, মানে ওই পাশে তো অনেকগুলো গাছপালা ডাল, তার ওই পাশে হচ্ছে লেক, নিচু হয়ে গেছে আবার। তো ওইখানে দেখতেছে মনে হচ্ছে অনেকগুলো মানুষ দাঁড়ায় আছে, তাদের অবয়ব বোঝা যাচ্ছে গাছের নিচে, কতগুলো টিনের ছেলে মেয়ে, তার সাথে বয়স্ক লোকও মনে হয় দেখছে 2-1 দাঁড়ায় আছে আর ওইখানে। তো সে চিন্তা করলো এরা কি করতেছে, এই টিনেজরা আর এই কি করতেছে। তো সে ফ্ল্যাশ লাইটটা নিজের অজান্তেই জেলে ফেলছে। তো আলোটা সামনে যেয়ে পড়ছে, তো আলোটা যে সামনে গেল সে দেখলো কুয়াশা ভেদ করে তার আলোটা নিচ থেকে উপর দিকে একটু উঠছে। তো ওই আলো যে পড়লো টুমস্টোনের উপর, মানে বেশ কিছু টুমস্টোন, এবং যেখানে মানুষ দাঁড়া ছিল ওখানে কেউ নাই, মানে পুরো জায়গাটা ফাঁকা। সে সাথে সাথে ভয়ে লাইটটা আবার অফ করে দিছে, কই গেল 1 সেকেন্ড এরা। তখনই আবার দেখলো অবয়বগুলো ওখানে দাঁড়ায় আছে এবং মনে হচ্ছে তার দিকে তাকায় আছে, এবং এই শব্দটা সব বন্ধ হয়ে গেছে, যে এতক্ষণ যে শব্দ শুনতেছিল কোলাহল সেটা বন্ধ হয়ে গেছে। সে আবারও সামনে তাকায় দেখলো মনে হচ্ছে যে আবছা
আলো আধারের মধ্যে কতগুলো মানুষের আকৃতি দাঁড়ায় আছে, এবং মনে হচ্ছে যে ওই গাছগাছালির ভেতর থেকে আরও দু একজন বেরোলো এবং এগুলো মহিলা, তাদের ড্রেস দেখে বললো। কিন্তু এই যে অবয়বের মধ্যে সেই ড্রেসগুলো দেখতেছে, দেখে মনে হচ্ছে যে অনেক পুরানো ড্রেস। তো উইলিয়াম ভয়ে আরও একবার ফ্ল্যাশ লাইট জ্বালাইলো। এবার লাইট জ্বালানোর পর দেখলো যে আবার নাই, জায়গাটা ফাঁকা। কিন্তু একটা বাতাসের তোড় আসলো ওদিক থেকে, মনে হলো যে একটা বাতাস লেকের উপর দিয়ে দমকা বাতাস প্রবাহিত হলো। উইলিয়ামের গায়ে বাতাসটা লাগার সাথে সাথে তার সারা শরীর কাটা দিয়ে উঠলো। উইলিয়াম ভয়ে দৌড় দিল এবং তার কাছে কেন জানি মনে হচ্ছে এই বাতাসটা তার সাথে সাথে ছুটতেছে এবং শোঁ শোঁ শব্দ হচ্ছে। উইলিয়ামের এতটা ভয় লাগছে, মানে সে আর তা মনে করতে পারতেছে না সাইকেল কোথায় রাখছে। সে এলোমেলো দৌড়াইতেছে বিভিন্ন রাস্তা দিয়ে, দৌড়াইতে সে একটা জায়গায় ওই সার্কেলটা পেলো যেখানে নাকি ওই যে লম্বা একটা মূর্তি দেখছিল সে দাঁড়ানো। সে দৌড়ায় ওই মূর্তির পাশ দিয়ে গেল। ও মূর্তির পাশ দিয়ে যাওয়ার সময় তার কাছে হঠাৎ করে মনে হলো একটা কটকট 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 কট কেমন একটা শব্দ হচ্ছে। এক সেকেন্ডের জন্য উইলিয়াম পিছু ফিরে তাকায় দেখতেছে ওই মূর্তিটা মনে হচ্ছে জীবন্ত হয়ে গেছে। মানে মূর্তিটার মনে হচ্ছে যে মানে ওইটা একটা জীবন্ত মানুষ ওখানে দাঁড়ায় আছে, তার চোখ দুইটা জ্বলতেছে এবং তার চুলগুলা ওই যে বাতাস ছাড়ছে বাতাসে উঠতেছে, এবং বাতাসটা একদম হুইসলিং করে করে শু শু করে তার কানের কাছে দিয়ে যাচ্ছে। উইলিয়াম ভয়ে দৌড়ানো শুরু করছে। সে দৌড়ায় অনেক দূর আসছে, তখন তার চিন্তা হয়েছে যে আমার সাইকেল তো ফেলে রেখে আসছি। ঠিক তখনই সে পেছনে শব্দ পাইছে একটা মানে কেমন ভয়ঙ্কর ডাক। এই ডাকটা সে চিনে, এটা কায়োটির ডাক, কারণ সে আগে যেখানে থাকতো সেখানে কায়োটি ছিল তার আশেপাশে। কায়োটির ডাক, কায়োটি হচ্ছে বেশ ভয়ঙ্কর টাইপের কুকুর শ্রেণীর, মানে কুকুর প্রজাতির। এগুলা অনেকটা উলফের মতো, কিন্তু এগুলো ভয়ঙ্কর, কিন্তু মানুষকে অ্যাটাক করে। সে কায়োটির ডাক শুনে সে ভয়ে আর সাইকেলের কথা চিন্তা করলো না, সে প্রাণ নিয়ে দৌড় দিল। দৌড়াইতে সে চলে আসছে একদম তার ওই সেমিটারি যে গেটটার কাছে। এসে দেখতেছে এই সেমিটারি গেট বন্ধ, মানে সে যে খোলা দেখছিল এটা খোলা না, এটা বন্ধ। কিন্তু উপরে কিন্তু বেশ ফাঁকা আছে। উইলিয়াম ভয়ের চোটে ঝাঁপায় পড়লো গেটের উপরে। গেটের উপর সে হাঁচড়ে পাছড়ে পা ঠেকায় কোনো মতে, লোহার গেট ছিল, উপর দিয়ে উঠে ওই পাশে পড়লো। দেখলো তো তার হাত একদম ছড়ে গেল ওইখানে লেগে। প্রচণ্ড জ্বলুনি উঠলো, কিন্তু তার ওইটা দেখার সময় নেই। সে ওখান থেকে ঝেড়ে দৌড়াচ্ছে, মানে তার চিন্তা হচ্ছে যে সে একদম তার বাসায় পৌঁছাইতে হবে। বাসা এখনও বেশ খানিকটা দূরে। তো দৌড়া যাচ্ছে, সে শব্দ পাচ্ছে যে তার হাতের বাঁ পাশ দিয়ে কিন্তু ওই পাশে ফেন্স, এবং ফেন্সের ওই পাশে মানে সেই সেমিটারি ফেন্স কিন্তু ওই পাশে, এবং ফেন্সের ওই পাশে সে কায়োটির শব্দ পাচ্ছে। তো সে দৌড়াইতে এক সময় শেষ মাথায় এসে তাদের যে কমিউনিটি, তাদের যে বাসা মানে বাড়ির যে কমিউনিটি, ওইটার গেট পাইলো। গেটের কাছে কোনো সিকিউরিটি নাই। খুব অবাক কাণ্ড, সে রাতের বেলা মাঝে মাঝেই এখান থেকে সিকিউরিটি থাকে না। যাই হোক, সে দৌড় দিয়ে ঢুকে গেল। দৌড়াইতে সে চলে আসলো তাদের বাসার সামনে। তো বাসার সামনে তাদের দরজার আগে বেশ খানিকটা জায়গা তো ফাঁকা আছে, ওই জায়গায় মানে উঁচু, মানে ছোট করে একটা ঘরের মতো আর কি, সেখান থেকে ঢুকে তাদের দরজা খুলতে হয়। তো ওইখানে দাঁড়ায় সে পেছন ফিরে তাকায় দেখতেছে হু হু করে বাতাস বইতেছে তাদের বাইরে। ওখানে একদম পাতা টাতা সব উড়াই নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে ঝড় আসলে যেরকম হয় সেভাবে পাতা টাতা সব উড়াই নিয়ে যাচ্ছে ওদিকে। সে প্রচণ্ড ভয় পেয়েছে। উইলিয়াম তাড়াতাড়ি কোনো মতো দরজাটা খুলছে, তার দরজা খুলে বাসার মধ্যে ঢুকে দরজা লাগাই দিল। তো সে লিভিং রুমে, তার বাবা মার বেডরুম হচ্ছে ডান দিকে আর তারটা বাঁ দিকে, সে আস্তে করে মানে তার রুমে আসলো। তার রুমে এসে জিনিসপত্র রাখলো। তার রুমের জানলা দিয়ে কিন্তু বাইরে দেখা যায় পার্কিং লট, এবং তার রুমের জানলা দিয়ে কিন্তু বাইরে পিছনে ওই যে গাছপালা, লেক, এগুলো দেখা যায়। তো ওখানে যে সে ভয়ে তার রুমের মধ্যে হালকা করে বাতি জ্বালছে, জেলে ওই পর্দাটা একটু সরায় সে দেখতেছে বাইরে কি। দেখলো যে অনেক বাতাস বইতেছে তার ঘরের বাইরে, মানে তাদের ওই লট দিয়ে অনেক বাতাস বয়ে যাচ্ছে। আর তারপর সে দেখলো যে তাদের যে বাসার বাইরে যে ফেন্সটা, মানে তাদের যে এই পার্কিং লটের পাশে একটা ফেন্স আছে, ওই ফেন্সের ওই পারে কিন্তু বেশ খানিকটা জায়গা, এবং তারপরে কিন্তু লেক ওদিকে। তো ফেন্সের ওখানে সে দেখতেছে অনেকগুলা চোখ, অনেক জোড়া চোখ জ্বলতেছে, এগুলা কায়োটি সে বুঝতে পারছে। এবং এগুলা এই চাঁদ নাই তো আকাশে, মানে আকাশের আলোয় মেঘের এখান থেকে আসতেছে। সে বুঝতে পারতেছে এই কায়োটিগুলোর গায়ের রং ডিফারেন্ট, অনেকটা কালচে টাইপের, এবং এগুলো অনেকগুলা, মানে কত জোড়া চোখ সে গুনতে পারে না, এগুলো তাকায় আছে ঠিক তার অ্যাপার্টমেন্টের দিকে। তো উইলিয়াম বেশ ভয় পেয়েছে। সে তাড়াতাড়ি পর্দাটা টেনে দিয়ে সে চুপচাপ তার বিছানায় বসে রইল। অনেকক্ষণ পর দেখলো হাত জ্বলতেছে। তো সাথে সাথে সে জ্যাকেট খুলে দেখলো এই জ্যাকেটের এখান থেকে তার ছিঁড়ে গেছে এবং তার হাত ছড়ে গেছে দরজার চোকাই লেগে। তো যাই হোক, ওইটা সে নিজেই হাইড্রোজেন প্যারক্সাইড দিয়ে ওটা ব্যান্ডেজ করে ওটা রাখলো, মানে তুলা দিয়ে ব্যান্ডেড লাগায়। তো রাতের বেলা প্রচণ্ড ভয় লাগছে তার, সে ঘুমাইতে পারেনি সারা রাত।
তো পরদিন সকালবেলা সে তার মাকে বলল যে আমি রাতের বেলা একটা সমস্যায় পড়ছিলাম। সে তার মার সাথে অনেক ফ্রেন্ডলি ছিল উইলিয়াম। তো তার মা জিজ্ঞেস করছে কী হয়েছে, তো সে বলছে মাকে যে এরকম এরকম ব্যাপার, আমি সেমিটারি গেট ওপেন দেখে গেছিলাম। তো তার মা খুব রাগ করলো, তারে বললো যে মানে এটা কখনোই তুমি ভালো জিনিস করো নাই, রাতের বেলা ওইখানে অনেক রকম সমস্যা হতে পারে, ওটাতে তুমি একটা থ্রিল থেকে গেছো, আমি বুঝতে পারছি তোমার মধ্যে একটা থ্রিল কাজ করছে ওখানে ঢোকার জন্য, বাট এটা ঠিক না, এটা আনসেফ। রাতের বেলা তুমি যখন দরজাটা ওখানে খোলা দেখছো, দরজাটা অন্য কেউ খুলতে পারে, কোনো খারাপ মানুষও খুলতে পারে, বা কোনো একটা অ্যাক্টিভিটিস ওখানে হতে পারে, ইট নট নেসেসারিলি যে ওখানে প্যারানর্মাল কিছু হচ্ছে সবসময়। এটা একটা পুরনো, অনেক পুরনো সেমিটারি, তুমি বুঝতে পারছো না কেন ওখানে ঢুকছো তুমি। তো সে তখন বলে যে উইলিয়াম তার মাকে বলে যে আমি এটা ঠিক করি নাই, আমি আর যাবো না। তো তার মা তাকে বলে যে ওকে, আজকে দুপুরে তোমাকে নিয়ে আমি যাব, আমরা যে তোমার সাইকেলটা নিয়ে আসবো, দেখি তোমার সাইকেল কি ওখানে আছে কিনা, পাওয়া যায় কিনা। তো যাই হোক, তো সে তার মাকে বলে ওকে। তো তারপর দুপুরের দিকে তার মার সাথে সে বের হয়। উইলিয়াম আর তার মা যায়, যে ওই সেমিটারিতে ঢুকে উইলিয়ামের বুক কাঁপতেছিল, ওই জায়গায় ঢুকতে যেয়ে বেশ ভয় লাগতেছিল। তো যাই হোক, দিনের বেলা হাঁটতে গিয়েও সেই যে স্ট্যাচুটা দেখে উইলিয়ামের কাছে খুব ভয় লাগে। সে তার মাকে বলে, ইশারা করে স্ট্যাচুটার দিকে দেখায় যে এটা দেখে এরকম ভয় পাইছি। তো তার মা আর কোনো কথা বলে না, ওখানে জাস্ট মাথা নাড়ে। তো পরবর্তীতে গিয়ে যেখানে তার সাইকেলটা রাখছিল ওইখানেই সাইকেলটা পায়, কিন্তু ওই যে খাবারের প্যাকেটটা নাই, ওইটা ওখান থেকে কেউ নিয়ে গেছে খাবারের প্যাকেটটা, এখন কে নিয়েছে হু নোজ। তো ওই তার যে নিয়েছিল, সে VHS টেপগুলো নিয়েছিল, ওইটা আছে ওখানে। যাই হোক, সাইকেলটা নিয়ে তার মা সহ বের হয়ে আসে। আসার পরে তার মা বাসায় নিয়ে আসে তাকে। তো তার মা তাকে বলে যে তুমি যেটা করছো উইলিয়াম, ওইটা একটা স্টুপিডিটি, এটা ফুলিশনেস, এরকম কাজ কখনো করবা না, আর রাতের বেলা এই রাস্তাটা দিয়ে আসবে না। আমি তোমার জন্য নতুন রাস্তা এখান থেকে খুঁজে বের করছি, ও তুমি এই দিক দিয়ে ঘুরে, একটু বেশি ঘুরতে হবে তোমাকে, কিন্তু ঘুরে তুমি তোমার কাজে যেতে পারবা, ওই রাস্তায় দিয়ে আসার দরকার নেই। তো উইলিয়াম তার মাকে বলে কেন, এখান থেকে তো শর্টকাট, আমি আসতে অসুবিধা কি। তার মা বলছে যে আসবা না মানে আসবা না, তোমাকে যেতে না করছি মানে না। তো পরে নাকি উইলিয়াম এটা শুনছিল যে এই তার মা নাকি ওই জায়গা সম্পর্কে অনেক উল্টাপাল্টা কথা শুনছে এই প্যারানর্মাল বিষয়াদি নিয়ে। তো সেই দেখতো যে উইলিয়াম পরে দেখছিল যে তার মা বাসার সামনে, তাদের বাসার যে দরজার কাছে তার আম্মা এতগুলো রসুন এরকম ঝুলাই দিছিল। তার আম্মা যে তাদের জানলা এবং বাসার কাছে রসুন এরকম ঝুলাই দিছিল। তো সে বুঝতে পারছে যে তার আম্মু এইসব জিনিসে বিশ্বাস করে, এবং তার আম্মু নাকি একটু ধর্মীয় প্র্যাকটিসও করতো। ওই চার্চে গেলে নাকি তার আম্মু ওখান থেকে হোলি ওয়াটার নিয়ে আসতো বাসায়, এগুলো ছিটাই দিত বাসার চারপাশে। তো উইলিয়ামরা যতদিন ওই বাসায় ছিল, উইলিয়ামের কাছে কেমন জানি লাগতো, সে ওই জানলার কাছে প্রায় তাকায় থাকতো এবং ভয় লাগতো। তারা যতদিন ওই বাসায় ছিল, উইলিয়াম আর কখনোই ওই রাস্তা দিয়ে রাতের বেলা চলাফেরা করেনি, কারণ তার নিজের কাছে খুব ভয় লাগতো ওখান দিয়ে চলাফেরা করতে। তো যাই হোক, এই ছিল র্যান্ডির মামা উইলিয়ামের ঘটনা। ঠিক তখনই আয়নাটার দিকে চোখ যেতেই আমার কলিজা যেন ছিঁড়ে গেল। বাইকের হেডলাইটের আলোয় আমার পিছনের লুকিং গ্লাসে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম রাস্তায় কোনো জোনাকি নেই। ওই জোনাকির আলো বলে যা ভাবছিলাম, সেগুলো আসলে শত শত উপড়ে নেওয়া জ্বলন্ত চোখ, যা শূন্যে ভাসছে। আর আমার কাঁধে রাখা সেই হাত দুটোর নখগুলো মুহূর্তের মধ্যেই 4 থেকে 5 ইঞ্চি লম্বা হয়ে আমার চামড়াগুলো ভেদ করে ভেতর ঢুকে গেল। একটা তীব্র পচা গ্লাসের গন্ধে আমার ফুসফুস অবশ করে দিচ্ছিল। তখনই আমার কানের একদম কাছে এসে একটা ভেজা চ্যাপ্টা গলা ফিসফিস করে হেসে উঠল এবং বলল, এত রাতে আমাদের এলাকায় একা একা বাইক চালাচ্ছিস? আজ রাতে তুইও আমাদের মতো জোনাকি হয়ে এখানেই থেকে যাবি। আমার নাম মোহাম্মদ ফয়সাল আহমেদ। এই ঘটনা ঘটেছিল 2025 সালের সেপ্টেম্বর মাসের শেষের দিকে। আমি কুষ্টিয়া শহরে হাউজিং এলাকায় থাকি এবং পেশায় আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কাজের প্রয়োজনে মাঝে মাঝেই আমাকে নিজস্ব মোটর সাইকেলে করে ঝিনাইদহ সদরে যেতে হতো। সেদিন ছিল একটা গুমোট মঙ্গলবার। ঝিনাইদহের একটা ক্লায়েন্টের অফিসিয়াল কাজ শেষ করতে করতে আমার রাত প্রায় 11টা বেজে গেল।
কুষ্টিয়া ফেরার প্রধান হাইওয়েটা বাদ দিয়ে আমি একটু শর্টকাটের আশায় হরিণা কুণ্ডুর ভেতরের গ্রামীণ পিচ ঢালার রাস্তা দিয়ে ধরলাম। আমি জানতাম রাস্তাটা একটু নিরিবিলি, কিন্তু রাত 12টার দিকে যে পরিস্থিতিটা এতটা ভয়ানক হয়ে উঠবে সেটা আমার ধারণার বাইরে ছিল। রাস্তার দুপাশে মাইলের পর মাইল শুধু ধানের ক্ষেত, আর মাঝে মাঝে দু একটা বিশাল শ্যাওরা ও বাঁশঝাড়। হুট করেই চারপাশটা কেমন যেন ভারী কুয়াশায় ঢেকে গেল। সেপ্টেম্বর মাসে এমন ঘন কুয়াশা হওয়াটা খুব অস্বাভাবিক ছিল। কুয়াশা এতটাই তীব্র ছিল যে আমার বাইকের হাই বিম লাইটেও সামনে 10 ফিট রাস্তা পরিষ্কার দেখা যাচ্ছিল না। বাধ্য হয়ে আমি বাইকের গতি কমিয়ে 20 নামিয়ে নিয়ে এলাম। ঠিক তখনই আমি লক্ষ্য করলাম রাস্তার দুপাশের বাঁশঝাড় আর ধানের ক্ষেত থেকে হাজার হাজার জোনাকি পোকা একসাথে জ্বলছে আর নিভছে। সবুজ আর হলুদ রঙের সেই আলোয় পুরো রাস্তাটা কেমন যেন মায়াবী এবং একই সাথে থম থম লাগছিল। হঠাৎ করে আমার বাইকের ইঞ্জিনটা একটা অদ্ভুত শব্দ করে বন্ধ হয়ে গেল। হেডলাইট, হর্ন, ডিজিটাল মিটার সব এক পলকে ডেড হয়ে গেল। চারপাশটা ঘুটঘুটে অন্ধকার। আমি বাইকটা রাস্তার পাশে স্ট্যান্ড করে পকেট থেকে ফোনটা বের করতে যাব, ঠিক তখনই আমার পেছন থেকে একটা শুকনো পাতা মচকে যাওয়ার মতো শব্দ হলো, খচ করে। আমি চমকে উঠে ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করে পিছনে ফিরলাম। দেখলাম যে কুয়াশা আর জোনাকির আলো ছাড়া পিছনে কিচ্ছু নেই। নিজেকে সান্ত্বনা দিলাম যে হয়তো কোনো শিয়াল বা বন বিড়াল হবে। আমি আবারও বাইকটা স্টার্ট দেওয়ার জন্য কিক মারতে লাগলাম। পরপর 3-4টা কিক দেওয়ার পর অলৌকিকভাবে আমার বাইকটা স্টার্ট নিল, এমনকি হেডলাইটটাও জ্বলে উঠল। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে যেই না এক্সিলারেটরে মোচড় দিতে যাব, ঠিক তখনই অলক্ষ্যে কেউ একজন আমার বাইকের পেছনে সিটে এসে বসলো এবং বাইকের পেছনের অংশটা এতটাই ডেবে গেল যে মনে হলো অন্তত 150 কেজির কোনো ভারী বস্তা, যে এই বস্তাটা কেউ পেছনে চাপিয়ে দিয়েছে। একই সাথে আমার 2 কাঁধের ওপর এসে পড়ল বরফ শীতল দুটো হাত। হাত দুটো এতটাই ঠান্ডা ছিল যে জ্যাকেটের ওপরে দিয়েও আমার মনে হলো কেউ সরাসরি আমার হাড়ে বরফ ছোঁয়াচ্ছে। ভয়ে আমার পুরো শরীর অবশ হয়ে গেল, গলা শুকিয়ে কাঠ। আমি কোনো মতে সাহস সঞ্চয় করে বাইকের লুকিং গ্লাসের দিকে তাকালাম, আর তখনই আমার চোখের সামনে ভেসে উঠল সেই হাড় হিম করার দৃশ্য, যা আমি আগেই বলেছি। লুকিং গ্লাসে পিছনে কোনো মানুষের অবয়ব ছিল না, শুধু দুটো কুচকুচে কালো লম্বা হাত আমার কাঁধে আমার কাঁধটাকে খামচে ধরে রাখছে। আর চারপাশের ওই জোনাকিগুলো আসলে কোনো জোনাকি ছিল না, ওগুলো ছিল শত শত উপড়ে নেওয়া মানুষের জ্বলন্ত চোখ, যা কুয়াশার মধ্যে শূন্যে ভাসছিল। তো আমার কানের কাছে সেই ভেজা বিকৃত গলাটা আবারও ফিসফিসিয়ে উঠল, বলল, আজ রাতে তুইও যাবি আমাদের মতো জোনাকি হয়ে। তার মুখের সেই তীব্র পচা গন্ধটা আর বাতাসের হিমশীতল ঠান্ডা আমাকে প্রায় অচেতন করে ফেলছিল। বাইকের এক্সিলারেটরটাও জ্যাম হয়ে সর্বোচ্চ গতিতে মোচড় খেয়ে রইল। বাইক তখন আমার নিয়ন্ত্রণে মোটেও নেই। ওটা তীব্র গতিতে রাস্তার পাশের একটা বিশাল অন্ধকার
বাস ছাড়ের দিকে ছুটতে চলল। আমিও বুঝতে পারলাম যে আজকে আমার মৃত্যু অবধারিত। ঠিক যখন বাইকটা বাস ছাড়ের ধারালো কঞ্চের ভেতর ঢুকে যাবে, আমি আমার সমস্ত শক্তি দিয়ে শেষবারের মতো চিৎকার করে উঠলাম, ইয়া আল্লাহ, আমাকে বাঁচাও। আল্লাহর নাম মুখে দিয়ে বের হওয়ার সাথে সাথেই পিছনের সেই ভারী ওজনটা এক ঝটকায় গায়েব হয়ে গেল। একটা তীক্ষ্ণ কান ফাটানো অমানসিক চিৎকারে বাতাসে মিলিয়ে গেল। বাইকের নিয়ন্ত্রণটা ফিরে পেয়ে আমি হার্ড ব্রেক কষলাম। বাইকটা উল্টে গিয়ে আমি রাস্তার পাশে ধানের খেতে আছড়ে পড়লাম। পরদিন ভোরবেলা স্থানীয় কৃষকরা আমাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সুস্থ হয়ে আমি তখন গ্রামের মোতাব্বর মজিদ মিয়াকে এই ঘটনা খুলে বলি। তখন তিনি দীর্ঘ শ্বাস ফেলে বলেছিলেন, বাবা, তুমি বরাত ভাগ্যের জোরে বেঁচে গেছো। আজ থেকে প্রায় 5 বছর আগে ওই বাঁশঝাড়ের মাথায় বজ্রপাতে একসাথে 7 জন কৃষক মারা গিয়েছিল, যাদের লাশগুলো চেনার কোনো উপায় ছিল না। তারপর থেকে আমাবস্যার আশেপাশে ওই রাস্তার কুয়াশা নামলে কেউ আর আস্ত বাড়ি ফেরে না। ওখানকার জোনাকিগুলো আসলে সাধারণ কোনো পোকা না, ওটা আসলেই অন্য কিছু। আজও মাঝরাতে যখন আমি বাইরে জোনাকি পোকার আলো দেখি, আমার চোখের সামনে ভেসে ওঠে সেই কুয়াশায় ঘেরা রাস্তা আর কাঁধের উপর চেপে বসা সেই বরফ শীতল নৌকোলের স্পর্শ। মনে হয় এই বুঝি পিছনের সিট থেকে কেউ আবার ফিসফিসিয়ে বলে উঠবে, আজকে তোমাকে সাথেই নিয়ে যাব।